এবং আমাদের ফ্যান পেজ রয়েছে রেডিও ফুর্তি, সেখানেও আপনি যে কিন্তু চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। সো আমরা এখন শুরু করতে পারি, এবং আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে যে একটা ঘটনা দিয়ে শুরু করব, যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই মুহূর্তে স্টুডিওতে নেই। তিনি চেয়েছেন তার ঘটনাটি আমরা পড়ে শোনাই, আমরা সেটাই করছি। যেভাবে তিনি পাঠিয়েছেন ঠিক সেইভাবে। ঘটনাটি আমাদেরকে লিখেছেন সাদি, খুলনায় থাকেন সাদি, এবং তিনি লিখেছেন, ভাইয়া এটা আমার ভাইয়ার নাম্বার। আচ্ছা, একটা নাম্বার দিয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে সেখানে ফোন করে তাকে পাওয়া যাবে। এবং তিনি লিখেছেন, রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবসময় ভালোর দলেই থাকেন, কিন্তু ভাইয়া আমি সেটা থাকতে পারছি না। আমি আমার ঘটনায় যাচ্ছি। সবাই হয়তো স্বপ্নকে বিশ্বাস করে না, ভাবে সত্যি হয় না স্বপ্ন, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল আমি আজও ভুলতে পারিনি। 23 জুলাই 2012 রাতে ঘুমাতে যাই, এবং সেই রাতে আমি স্বপ্নে দেখি আমি আর আমার ভাই একসাথে কোথাও খুব দৌড়াচ্ছি, যেন পথে কোনো শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর যখন আমরা মেইন রোডে পৌঁছালাম, ঠিক তখন আমরা দেখি আমাদের বাবা আর মা আমাদের মাকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছে। আমার এখনো মনে আছে, আমি দেখেছিলাম যে মা পিঙ্ক কালারের বোরখা পরেছে আর বাবা তার নীল সোয়েটারটা পরে আছে। আমি আমার ভাইয়াকে দেখলাম, বাবা নর্মাল স্পিডে গাড়ি চালিয়ে একটি কালভার্ট অতিক্রম করলো। কিছুক্ষণ পর দেখলাম একটা ট্রাক পেছন থেকে প্রচুর স্পিডে কালভার্টটাকে ক্রস করলো, এবং আমার বাবা ট্রাকটিকে দেখতে পেয়ে রাস্তার বাঁ সাইডে চাপিয়ে দিল। কিন্তু ট্রাকটার স্পিডটা সামলাতে পারছিল না, এবং সামলাতে না পেরে বাবার বাইককে আঘাত করলো। মার সাথে সাথে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল, আর সেই ট্রাকটি মার গায়ের ওপর দিয়ে চলে গেল। আমি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। মা সাথে সাথে আমার চিৎকার শুনে এসে আমাকে থামায় এবং সে রাতে আমাকে নিয়ে ঘুমায়। আমি কিন্তু তখনও কাউকে ঘটনাটি শেয়ার করিনি। আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম, দেখলাম 3:51 বাজে। 23 ডিসেম্বর 2012 সেদিন বাবা আমাকে ব্যাচে বাইকে করে নামিয়ে দিয়ে আসে, অর্থাৎ যেখানে উনি প্রাইভেট পড়তে চান। আমি ব্যাচে এক্সাম দিয়ে বাসায় এসে বাবা মা কাউকে পাইনি। আমার ভাইয়া যেহেতু ঢাকায় স্টাডি করত, তখন সে ঢাকাতেই ছিল। কিছুক্ষণ পর আমার মোবাইলে একটা কল আসে। ওপার থেকে আমার নানু বলে, তোর মাকে যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে হসপিটালে যা। কোন হসপিটাল? এটা জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে যায়। কিছুক্ষণ পর বাবার অফিসের ড্রাইভার এসে আমাকে সান্ত্বনা দিতে থাকে। তখনও আমি ঘটনা কিছু জানি না। সে বলে, গাড়িতে উঠো। আমি তখন তার কথা মতো গাড়িতে উঠে বসি। সে আমাকে নিয়ে সদর হসপিটালে যায়। আমি সেখানে যেয়ে দেখি আমার বাবা বসে আছে আর কাঁদছে। আমি এটার ফেস দেখতে পুরোই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে উঠি, কারণ তার চেহারা যে অবস্থা করেছিল, তার মায়ের কথা বলছেন হয়তো, তার চেহারা যে অবস্থা হয়েছিল সেটা আমার স্বপ্নে দেখা অ্যাক্সিডেন্টের পরের মতন। আমি ঘটনা হালকা আজ করতে পেরে এসে পাশে মাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর একজন, তার মানে বাবার যে ফেসটা তিনি দেখেছিলেন সেটা স্বপ্নে যে বাবার ফেসটা ছিল সেরকমের মতো, এবং তিনি বলছেন যে আমি ঘটনাটা হালকা আঁচ করতে পেরে এসে আশেপাশে মাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর একজন আমার মার কাছে আমাকে নিয়ে যায়। তাকে দেখে আমি কান্নায় ফেটে পড়ি, কারণ সে আর পৃথিবীতে ছিল না। আর তার পোশাক দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই এবং ভয়ে বাকরুদ্ধ হয়ে যাই, কারণ তখন সে পরেছিল তার সেই পিঙ্ক কালারের বোরখা, এবং সেটা ছিল অ্যাক্সিডেন্টের পরের মতন রক্তাক্ত। পরে আর একটা কথা শুনে আমি 3 দিন বাকরুদ্ধ হয়ে যাই। যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন সময় ছিল 3:51।
ওখানকার পক্ষে ওখানকার এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকে এই সময়টা জানা। ঘটনাটা ঘটেছিল ভোমরা বর্ডারের আগে বাদামপুর আলিপুর এলাকায়। সেদিনের পর থেকে আজও আমি আগের মতন আর হাসি খুশি ভাবে কথা বলতে পারিনি। আর সেই দিনের পর থেকে যে আজ পর্যন্ত আমি ভয়ে ঘুমাতে পারি না। জানি এবার আচ্ছা, এরপর আর পড়া গেল না। মোটামুটি এই ঘটনা ছিল, এবং তিনি বলছেন যে রাসেল ভাইয়া, ঘটনাটি যদি পছন্দ হয় তাহলে পরিষ্কার হবে। অসম্ভব সুন্দর একটি ঘটনাটা পড়তে এত সমস্যা হলো এই কারণেই যে এমনিতেই বাংলাটা লিখেছেন ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করে, তারপরেও সেটা খুব শর্ট করে লেখা আর কি, আমারের জায়গায় AMR। সো এটা পড়তে অনেক সমস্যা হয়। তো আমি বলবো যারা লিখে পাঠাচ্ছেন তাদেরকে এটা না করতে, সম্ভব হলে বাংলায় লিখতে, আর না হলে যদি আপনি আসলে ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখেন তাহলে সেক্ষেত্রে পুরো শব্দটা লিখতে, এবং বারবার করে একটু চেক করে নিতে যে স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোনো ধরনের কোনো ভুল কিছু হচ্ছে কিনা। এই ঘটনাটা অনেক 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 ভালো। থ্যাঙ্কস সাদি, আপনি যদি আরেকটু ইয়ে করে লিখতেন তাহলে অনেক ভালো হতো। এনিওয়েজ, এটা অসম্ভব সুন্দর একটি ঘটনা, এবং আমরা বলছি যে ঘটনাটা অসম্ভব সুন্দর হতো শোনার জন্য, কিন্তু যিনি এটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যিনি, তার পক্ষে এটা মেনে নেওয়াটা কতটা কষ্টকর সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এবং আমার বিশ্বাস যে আজকে থেকে আমাদের যারা আজকে এই ভূত FM শুনছি অনেকেই স্বপ্ন দেখতে ভয় পাবেন, এবং স্বপ্ন দেখা ওঠার পরে আরো অনেকবার চিন্তা করবেন যে যেটা দেখলাম যদি ভালো হয় তাহলে তো খুব ভালো কথা, যে হ্যাঁ এরকম ঘটলে তো খুবই ভালো। আর যদি খারাপ কিছু স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনার মাথায় একটি বারের জন্য হলেও এই কথাটি আসবে যে আচ্ছা, যা দেখলাম তা কি আসলেও সত্যি হবে। আমরা চাই না। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো যে এরকম দুঃস্বপ্ন যেন কখনো সত্যি না হয়। এবং সাদির জন্য আমারও খুব মন খারাপ হচ্ছে যে এরকম ধরনের স্বপ্ন আসলে যেন কারো জীবনে কখনো সত্যি না হয়। আমি এই ঘটনাটা যখন পড়ি আমি স্তম্ভিত হয়ে যাই যে স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এত বড় একটা দুঃসংবাদ বা এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে, দুঃস্বপ্ন থেকে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে, এইটা যেন কারো জীবনে কখনো না ঘটে। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, আমি সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাকে ওমর ফারুক ঢাকা থেকে লিখেছেন যে আই লাভ ভূত FM। ডিজে সোলাইমান বোর্ড বাজার থেকে লিখেছেন আমি আর শহীদ একসাথে বসে তোমাকে শুনছি, খুব এনজয় করছি। আমাদেরকে লিটন SMS করেছেন ইকবাল জামালপুর থেকে। তারা সবাই মিলে একটা রুমে ভূত FM শুনছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে এছাড়া জানিয়েছেন মাসুদ নরসিংদী থেকে। আমাদেরকে তাসনিম নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। তার প্রথম SMS ছিল, এবং প্রথম SMSটা আমি পড়ে ফেলছি। আলহামদুলিল্লাহ যে আমাকে আর গালাগালি শুনতে হবে না, অনেকেরই প্রথম SMS আমি পড়ে ফেলছি ফার্স্ট টাইম। আমাকে আবির লিখেছেন। এছাড়া আমাকে শাহাদাত কক্সবাজার থেকে SMS করেছেন, তিনি এবং তার ফ্রেন্ড সজীব ভূত FM শুনছেন। নিয়ামুল আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি RM রনি। এছাড়াও অনামিকা আমাদের SMS করেছেন SMR। এছাড়াও শাকিল রাজ আমাদের SMS করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে বাবু SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আমি তো নিয়মটি বলেছি, তারপর যারা এই মুহূর্তে জয়েন করেন তাদের জন্য বলি যে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটু আগে আমাদের কাছে এসেছিলেন নীল এবং অভি, এবং তারা একটা কেক নিয়ে এসেছেন, এবং আমাদেরই একজন লিসেনার তিনি আমাদেরকে রেডিও ফুর্তিতে এই কেকটি পাঠিয়েছেন। আজকে তার জন্মদিন, নাম হচ্ছে রোজান। তাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য। যাই হোক, আমরা চলে যাব এবার ঘটনায়, এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের আজকের প্রথম অতিথি, এবং তার কাছ থেকে আমরা জেনে নেব তার ঘটনাটি। এবং আমি প্রথমেই জেনে নেই যে আপনি আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসেনার, আমি তুষার ধানমন্ডি থেকে আসতেছি। আমি একটি অস্ট্রেলিয়ান ব্যাংক হাউসের দায়িত্বে আছি। তো রাসেল ভাই, প্রথমেই আমি আপনাকে যেমনটা বলছিলাম যে প্রায় 1 বছর ধরেই ভৌতিস্টের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা 3 বন্ধু তুষার, টলিন এবং নাজমুল, তুষারের প্রথম অক্ষর টি, নাজমুলের প্রথম অক্ষর N এবং টলিনের প্রথম অক্ষর TNT দিয়ে আমরা একটা গ্রুপ খুলি, ভৌতিস্ট হওয়ার উদ্দেশ্যে এই গ্রুপটা খুলি। তো 6 মাস
ধরে আমরা এইটার যাত্রা ভালো মতো শুরু করছি। তো 6 মাস আগে যখন আমরা শুরু করি, আমাদের প্রথম পর্যায়ে আমরা যেভাবে শুরু করছিলাম সেভাবে হচ্ছে যে প্রাথমিক স্টেজে আমরা শক্তি বা সাহস সঞ্চার করার জন্য প্রাথমিক স্টেজে আমরা কিছু কিছু কাজ করি। যে ভৌতিষ্ঠ হবো, ওকে ফাইন, ঠিক আছে, আমরা প্রাথমিক স্টেজে কিছু কিছু কাজ করা দরকার। তো প্রথমে আমরা সিদ্ধান্ত নিই, তুষার, টলিন, নাজমুল, টিএনটি এই গ্রুপটা, যে আমরা একটা কবরের পাশে 3 জন একটা রাত কাটাবো। এটা পারি কিনা এটা আগে পরীক্ষা করা দরকার মেইন কোন প্রজেক্টে যাওয়ার আগে। তো আমি, টলিন, নাজমুল 3 জন আমাদের গ্রামের বাড়ি গাংনী মেহেরপুর জেলায় অবস্থিত। সেখানে গ্রামের একটা বাড়িতে একটা কবরের পাশে আমরা রাত্রে থাকি এবং সফলতার সহিত রাত পার করি। তো পরবর্তী দিন বলি যে এক কাজ করি দোস্ত, তাহলে আমরা এক কাজ করি, পরবর্তী এইবার আমরা মানে কবরের পাশে ভৌতিক ছবি দেখতে পারি কিনা, মানে শক্তি সঞ্চয় করার জন্য বা সাহস সঞ্চয় করার জন্য। মানে এটা সিনেমার কথা বলছেন? রাইট, ভৌতিক সিনেমার কথা, হরর মুভির কথা। তো পরের 1 সপ্তাহ পরে আমরা আবার সেই কবরের পাশে যাই এবং সেখানে আবার থাকি এবং দেখি না সফলতার সহিত আমরা রাত কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো এইভাবে শুরু হয় আমাদের প্রথম পদচলা। তো আমরা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করি, যে বললাম যে ঠিক আছে ফাইন, আমরা যেহেতু 3 জন একসাথে থাকতে পারছি, কিন্তু একা একা কি কবরের পাশে থাকা যাবে কিনা সেটাও একটা লক্ষণীয় ব্যাপার। কারণ যদি আমরা একটা সত্যিকারের ভৌতিক জায়গায় গেলাম, যে দেখা যাচ্ছে আমরা ব্যাপক ভয় পাইছি বা কোনো সমস্যা হয়েছে, অনেক বেশি ঝামেলা হয়েছে, তো নাজমুল আমাদের ভিতরে বেশি সাহসী, সে বলে যে ঠিক আছে দোস্ত, তাহলে এক কাজ করি, আমি প্রথম একা একা থাকার দায়িত্ব নিই। তো নাজমুল প্রথমে একা থাকে সেই কবরের পাশে। আমরা ফোনে যোগাযোগ করছিলাম, সেইভাবে রাত কাটাই। আমরা পরবর্তীতে সবাই একা একা থাকি। এটা ছিল আমাদের প্রথম স্টেজে, মানে নিজেদেরকে ভৌতিক প্রমাণ করার জন্য, মানে আসলেও পারবো কিনা, ওটা ওই পর্যন্ত যেতে পারবো কিনা, মানে নাকি গিয়ে ভয় পেয়ে সবকিছুই পণ্ড হবে, সেইটা একটু মানে যাচাই করে নেয়া, নিজেদেরকে যাচাই করে নেয়া। এক্স্যাক্টলি। তো আমরা খোঁজ লাগাই যে আশেপাশে যে সব ফ্রেন্ড সার্কেল বা আমাদের পরিচিত যারা আছে, যে আপনারা কেউ বা তোমরা কেউ কোনো ভৌতিক জায়গা বা ভৌতিক প্লেসের কথা জানলে বা ভৌতিক ঘটনা ঘটে এরকম কোনো বাড়ি বা যে কোনো কিছু জানলে তোমরা জানাইও আমাদেরকে, তাহলে আমরা হয়তো সেখানে একটা রাত থাকবো বা দেখবো যে কিছু আসলেই হয় কিনা সত্যই। তো ঠিক আছে, আমরা তারই ধারাবাহিকতায় প্রায় মংলা থানায় অবস্থিত, বাগেরহাট জেলা খুলনা বিভাগের মংলা থানায় অবস্থিত একটি বিশেষ গ্রামের নামটা আমি বলতে চাচ্ছি না, পরে ইনশাল্লাহ নেক্সট শোতে হয়তো বলবো। তো সেইখানে একটা ভৌতিক বিশেষ বাড়ির কথা শুনছিলাম। তো সেখানে আমরা যেটা শুনতেছিলাম যে ওই বাড়িতে নাকি নিশ্চিত ভৌতিক ঘটনা ঘটেই। তো আমরা মিস নাই মানে হয় ব্যাপারটা এরকম। তো ঠিক আছে ফাইন, ওকে ফাইন, আমরা একটা ডেট নির্ধারণ করি। গত নভেম্বর মাসের 21 তারিখে আমরা 3 জন ফ্রেন্ড সেই বাসায় যাই। তো সেইখানে স্থানীয় এক ভদ্রলোকের সাহায্য নিয়ে সেই বাসায় থাকি। সেই বাসায় এখন আর কেউ থাকে না। তো প্রথমে বাসাটার বর্ণনা দিয়ে নেওয়া ভালো। মোট বাসাটাই 6টা রুম আছে ওই বাড়িতে, 6টা রুম। এক পাশে আছে আপনার পানের বরজ, এক পাশে আছে আপনার পুকুর, সামনে ফাঁকা, আশেপাশে তেমন কোনো বাড়ি নাই, প্রায় পরিত্যক্ত একটা বাড়ি, আর আরেক পাশে আছে একটা কবরস্থান। তো আমরা সন্ধ্যার পর বললাম যে ঠিক আছে ওকে ফাইন, আমরা ছোটখাটো যা যন্ত্রপাতি ছিল, মনে করেন টর্চ লাইট, ফ্লাক্সে চা, মোমবাতি, হাবিদাবি, এই সকল আমরা জিনিসপত্র নিয়ে আমরা সেই বাসায় সন্ধ্যার পরে যাই। তো গ্রামে আপনি রাসেল ভাই সাধারণত জানেন যে সন্ধ্যার 7টা-8টার দিকেই মানুষজন ঘুমায়ে পড়ে। তো তাই হয়েছিল। তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিই যে আসলে কে কোথায় অবস্থান নিব, 3 জন তো এক জায়গায় বসে থাকা যাবে না, কে কোথায় অবস্থান নিব। তো নাজমুল বলে ঠিক আছে দোস্ত, এক কাজ করি, আমি তাহলে বাড়ির ভিতরে থাকি। হ্যাঁ, তা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমার প্রথম এক্সপেরিয়েন্স হয়েছিল কবরে, আমি কবরের পাশে থাকি। আর টলিন বলল ঠিক আছে, তাহলে আমি টোটাল বাসার আশেপাশে মনিটরিং করি বা বাড়িটার আশেপাশে দেখি চারপাশ কি ঘটে কিনা। তো ঠিক আছে, যে যার জায়গায় যথারীতি অবস্থান করছি। মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় পার হয়, তেমন কোনো কিছুই ঘটে না। এর ভিতরে আমরা সবাই একে অপরের সাথে মোবাইলে কমিউনিকেশন করছিলাম। তো 4 ঘন্টা প্রায় পার হয়। তো সেই সময় আমি নাজমুলকে ফোন দিলাম যে দোস্ত, এক কাজ করি, কিছু হচ্ছে না, শুধু মশার কামড় খাওয়া ছাড়া, ফালতু একটা জায়গায় আসলাম, তাহলে চা বিরতিতে যাই। তো 3 জন আমরা সেই বাড়ির ভিতরে আবার যাই, যে চা বিরতিতে যাই।
চাটা খাওয়ার পরে আবার আমরা যে যার জায়গায় ফিরি। তো এভাবে অনেকক্ষণ আবার সময় পার হয়। পার হওয়ার পর ঠিক 1:42 টলিন আমাকে ফোন দেয় উত্তেজিত কণ্ঠে, কই আছিস তুই? তো আমি বললাম যে আমি তো আমার জায়গাতে আছি, কবরের পাশে আছি। বলতে তাড়াতাড়ি পুকুরের পাড়ে আয়। বলছে কি হয়েছে? বলতে তাড়াতাড়ি আয় নাজমুলকে সাথে নিয়ে। তো আমি নাজমুলকে ফোন দিলাম যে দোস্ত তাড়াতাড়ি আই পুকুরের পাড়ে, এই টলিন আমারে ফোন দিছে এক্ষুনি। তো যাই পুকুরের পাড়ে দৌড়াতে দৌড়াতে। তো সেখানে যাই বলি কিরে কি হয়েছে? তো সে হাসতে হাসতে বলে পাইছি পাইছি। তো আমি বলছি, কি পাইছিস তুই বলবি তো? তো বলছে দেখ পাইছি। তো হাতে সে উঠাই দেখি যে দুইজন মিলে আমি আর নাজমুল যে ছোট্ট একটা পুটলি হাতে একটা আছে, প্রায় আপনার ধুলা ময়লা লাগা অবস্থায় একটা পুটলি আছে। তো আমারে বলে যে দেখছি সেটাই একটা ব্যাপক জিনিস। আমি বলছি, ব্যাপক জিনিস তো কি কি আছে বল। তো আমি কেমনে বলবো? আমি বলছি, পাইলি কই? তো বললো দুইটা কুকুর টানাটানি করছিল ওই পাশেই, গর্তের পাশেই। তো আমি তোর তাড়াই দিয়ে পুটলিটা নিলাম। তো আমি বলছি, এইটা দেখাইতে তুই নিয়ে আসছিস? তো যাই হোক, তো খোল দেখি কি আছে। তো প্রথমে যেটা খুললাম, খোলার পরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা পুতুল, বোঝা যাচ্ছে বাচ্চা আকৃতির, ফেসটা বাচ্চা আকৃতির একটা পুতুল। তো সেই পুতুলের গায়ে উল্টা করে আরবি শব্দ লেখা আছে এবং সেই পুতুলের চার কোনায় 4টা সূচ, মোটা মোটা সূচ গাঁথা আছে। গেল এই পুটলিতে এটা ছিল। আর সাথে ছিল হচ্ছে আপনার কিছু চুল ছিল, আর কিছু কাগজ ছিল, আর ছোট ছোট কিছু ফল ছিল। তো এই কাগজে উল্টা করে আরবি শব্দ ছিল। তো এটা বুঝতে অসুবিধা হইলো না যে এইটা ব্ল্যাক ম্যাজিকের কোনো এই পাইছিস, তো ঠিক আছে ভালো কথা। তো আমরা আবার যে যার জায়গায় ফিরি। তো আমি ফিরতেছিলাম, হাতে টর্চ লাইট ছিল। তো ফিরতে 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 হঠাৎ যেই ফিরছি লাইট মারতে মারতে আমার লাইট পড়ে হচ্ছে কবরের পাশে। তো কবরের পাশে লাইট পড়তেই যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আপনার লাশ বহন করা খাটলা বা খাটিয়া, যেটা বলা হয় না কেন, খাটিয়া লাশ বহন করা, যেটা এই কিছুক্ষণ আগেও ছিল না আমি যখন টলানের কাছে যাই। তো আমি জাস্ট লাইট অন আছে, আমি সেই মুহূর্তে কি করব বুঝতে পারছি না যে কি হইলো না কি হইলো। এবং স্পষ্ট আমি দেখতে পাচ্ছি আলোতে খাটিয়ার ভিতরে একটা লাশ, বা লাশ ছিল কিনা জানি না, একটা কাপড় দিয়ে ঘেরা জড়ানো একটা লাশই হয়তো ছিল। তো সেই লাশটা শুয়ে আছে। তো সেই সময় আমার কি করব বা কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছিলাম না। কাপড়টা কিরকম ছিল? কাপড়টা ছিল কালো কাপড় দিয়ে। সাধারণত এতদিন শুনছি ভূতের গল্পে বা বিভিন্ন জায়গায় সাদা কাপড় দিয়ে থাকে নাকি। তো জাস্ট দেখলাম যে যেহেতু লাইটের আলো পড়ছে, কালো কাপড় দিয়ে সেইটা দেহ পেঁচানো আছে। রাইট রাইট এক্স্যাক্টলি, দেহ পেঁচানো আছে। আচ্ছা। তো জাস্ট মুহূর্তের মধ্যে ঘটনা ঘটলো, 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড হতে পারে সর্বোচ্চ। আমি যেটা দেখলাম, আমি তখন কি করব বা কি করা উচিত, এত মানে পূর্ব প্রস্তুতি নিছি, এই হব সেই হব হ্যান হব ত্যান হব, কিন্তু সামনাসামনি এরকম দেখবো কখনোই ভাবতে পারিনি। তো জাস্ট দেখলাম যে সেই দেহ, যেই পেঁচানো বডিটা ছিল, সেই বডিটা আস্তে আস্তে উঠে বসতেছে। তো এমন সময় আসলে আমার কি করা উচিত বা কি করব বুঝতে পারছিলাম না। তো আমি জাস্ট দৌড় দিই ভিতরে, আমার আর সাহসে সেইটা দেখার সুযোগ মানে সাহস হয়নি। আমি দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাই নাজমুলের কাছে, হাঁপাতে হাঁপাতে নাজমুলকে বলি যে নাজমুল দোস্ত আমার ঝামেলা হয়েছে, সত্যি এই বাড়িতে কিছু আছে, আমরা ফাইজলামো করতে করতে হয়তো ভৌতিষ্ঠ হব বলে চলে আসছি বা কিছু একটা হয়েছে ফাইজলামো করার জন্য, কিন্তু সত্যি এই বাড়িতে কিছু আছে, এখানে আর থাকা ঠিক হবে না। তো নাজমুল বলল থাম থাম, কি হয়েছে কি হয়েছে? বলছে আমি টলিনকে তাড়াতাড়ি ডাক তুই। তো সে টলিনকে ফোনে ডাকে, টলিনকে বলে যে, টলিন আসার পর বলে কি হয়েছে তুই বল। আমি বললাম দোস্ত এই ব্যাপার, তাড়াতাড়ি চ তাহলে আমরা আবার সেই পারিবারিক কবরস্থানের পাশে যাই। তো সেখানে আমরা আবার যাই 3 জন মিলে একসাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সত্য যে সেখানে আমরা আর কোনো কিছু দেখি না। কিন্তু সবচেয়ে মজার যে জিনিসটা রাসেল ভাই আমাদের 3 জনের চোখে পড়ছে, এবং আমরা পরে সেইটার ছবিও তুলে আনছি, সেটা হচ্ছে একটা খাটিয়া রাখলে 4 কোনায় যে 4 পায়ের ছাপ পড়বে, সেই ছাপ কিন্তু সেই কবরের পাশে আমি যে জায়গায় খাটিয়াটা দেখছিলাম সেই জায়গায় ছিল। তো তারপরে 3 জন মিলে, 3 ফ্রেন্ড, আমরা সেইখানে অবস্থান করি, সারা রাত ছিলাম, সেখানে কিছু হয়নি। পরবর্তীতে আমরা ঢাকায় ফিরি। ঘটনা কিন্তু এখানে শেষ না রাসেল ভাই, পরবর্তীতে আমরা ঢাকায় ফিরি। 23 তারিখে আমরা ঢাকায় ফিরি। তো ঢাকায় ফিরার পর নাজমুলের প্রচন্ড জ্বর আসে। এতদিন শুনতাম যে আসলে ভয় পাই তারই নাকি জ্বর আসে, ব্যাপারটা মনে হয় সবসময় ঠিক হবে তা না। তো নাজমুলের প্রচন্ড জ্বর আসে, সে 1 সপ্তাহ মতো জ্বরে থাকে। তো জ্বরে থাকার পরে যে জিনিসটা হয় যে সে প্রতি রাত্রেই একটা স্বপ্ন
প্রায় প্রতি রাত্রে দেখতে শুরু করে। স্বপ্নটা ছিল এইরকম যে আপনার একই স্বপ্ন সে প্রতি রাত্রে বারবার দেখতেছে। স্বপ্নটা ছিল যে সে একটা বনে বা জঙ্গলে হারায় গেছে। তো সেই সময় 8-10 বছরের একটা বালক বা ছোট বাচ্চা আসে বলতেছে যে কি ব্যাপার, তুমি কি হারায় গেছো পথ, তুমি কি আমাকে চেনো, আমার নাম রাকিব, তুমি আমাকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে কিন্তু থুই আসো। তো এর মধ্যে বলেন রাসেল ভাই যে পুটলিটা আমরা সাথে করে নিয়ে আসি সেটা নাজমুলের কাছেই ছিল। তো এরকম স্বপ্ন নাজমুল প্রায় প্রতি রাতেই দেখছে এবং সে যখন প্রথম দিন স্বপ্ন দেখে সেদিন আমাদেরকে জানাই, বলে দোস্ত এরকম এরকম স্বপ্ন দেখছি। আমি একটু বলতে চাই, মাইকে বলতে হবে, জি। রাসেল ভাই আমি একটু বলতে চাই যে আমি জিয়া হলে 306 নম্বর রুমে থাকি। আমার ফ্রেন্ডরাও আর কি আমাকে নিয়ে খুব চিন্তিত এই স্বপ্নটা দেখার ব্যাপারে। আর ওরা আমাকে একা একা ঘুমাতে দেয় না। আমি যেহেতু আপনি ভয় পাচ্ছেন এবং যেহেতু ঘুমাই, সেজন্য ফ্রেন্ডরা আমার খুব কেয়ার করে আর কি। আমার জিয়া হলে যেসব 306 নম্বর রুমের ফ্রেন্ড গুলো আছে সবাই আমার এই ব্যাপারটা নিয়ে খুব কেয়ার করে আমাকে। ওকে, তো যেমনটা রাসেল ভাই বলছিলাম, তো সে প্রথম দিন ফোন দেয়, প্রথম যখন স্বপ্নটা দেখে, দেখার পরে ফোন দেওয়ার পরে বলে দোস্ত এইরকম ঘটনা ঘটছে। আমি দোস্ত এমনি তুই ফাইজলাম করছিস, তুই মাঝে মাঝে ফাইজলাম করিস, ব্যাপারটা কি এরকম কিনা? তো বললো না দোস্ত সিরিয়াসলি। তো বলছি যে ঠিক আছে। তো বলছে দোস্ত আর একটা নোটিশ করা এরকম একটা ব্যাপার হচ্ছে, আমি যখন ঘুম ভাঙে তখন বাজে কিন্তু 2:42। হ্যাঁ, তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে এক কাজ করি দোস্ত, তাহলে আমরা 3 জন মিলে একসাথে থাকি, তুই দেখ এই স্বপ্নটা আবার দেখিস কিনা। এভাবে কয়েকটা রাত আমরা একসাথে কাটাই, কিন্তু নাজমুল এরকম কোন স্বপ্ন দেখে না। তো লাস্টের দিন, যেদিন আমরা লাস্ট সময় কাটাচ্ছিলাম, লাস্টের দিন নাজমুল আবার সেই সেম স্বপ্ন দেখে যে তাকে একটা বালক এইভাবে করতেছে, সেম স্বপ্ন দেখে। তো চিৎকার করে সে চিৎকার করে সে বলতেছে দোস্ত ঘুম থেকে উঠে। তো আমরা জাস্ট সেটা নোটিস করি যে ঠিক 2:42 সে আবার ঘুম থেকে উঠছে, আমরা 3 জন যখন একসাথে ছিলাম। তো নাজমুলকে বলি যে কি হয়েছে বল, বলছে দোস্ত আবার স্বপ্নটা দেখছি। তো আমাদের কাছে কয়েকটা জিনিস রাসেল ভাই একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে সে টলিন যখন আমাদেরকে প্রথম ফোন দেয়, যখন সে পুটলিতে পাই মংলায় আমরা ছিলাম সেই প্লেসটাতে, 1:42 ফোন দেয়। এবং মজার ব্যাপার হচ্ছে নাজমুল স্বপ্নটা দেখছে প্রায় প্রতিদিনই একই স্বপ্ন, বারবার বলতেছে যে তুই ফিরে আয় বা আমার কাছে রেখে যা। সে যখন ঘুম থেকে ওঠে প্রায় প্রতি রাত্রেই, তখন বাজে ঠিক 2:42। তো 1:42, 2:42 এই ঘটনার ভিতরে কোনো সামঞ্জস্য বা সংযোগ আছে কিনা বলতে পারবো না। তবে আমরা অলরেডি সিদ্ধান্ত নিছি যে যেহেতু সেই ছোট বাচ্চাটা বারবার বলতেছে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যা, তো আমাদের কেন জানি মনে হচ্ছে সেইটা পুটলিটার কথা বলছে কিনা বা ইঙ্গিত দিচ্ছে কিনা আমরা ঠিক জানি না। তো ঠিক আমরা পুটলিটা ফেরত দিতে যাব ব্যাপারটা তা না, মানে এক্স্যাক্টলি কি হয়েছে বা সেটার জন্য আপনাদের সেকেন্ড টাইম আরেকবার যাওয়া আমরা দরকার। যাব এবং আমরা আশা এবং করছি আপনি মনে হয় সেই কারণেই হয়তো আজকে ওই যে পুতুলটা রয়েছে সেই পুতুলটা আপনারা আনতে পারেননি। এবং Right. হ্যাঁ সেটাই, এবং সেটা নিশ্চয়ই মানে এখন অন্য একজনের কাছে রয়েছে, যিনি Right. ঢাকায় নেই। না, রাইট। এবং এরপরে এখন আপনার কাছে আসবে, Right. তখন আপনি সেটা মানে স্টুডিওতে আনতে পারবেন। পুতুলটা আমরা চেষ্টা করব যেটা, Right, সেটা হচ্ছে ছবি তুলে ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ রয়েছে সেখানে এই পুতুলটার একটা ছবি দিয়ে দিতে, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন এবং আপনারা সেখানে আপনাদের মূল্যবান মতামত, কমেন্ট যাই বলেন না কেন সেগুলো দিতে পারবেন। আরেকটা বিষয় রাসেল ভাই আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে পুতুলটা যেহেতু নাজমুলের কাছে ছিল, স্বপ্ন কিন্তু সে দেখতেছিল, সেটা পরীক্ষা করার জন্যই যে আসলে পুতুলটা যার কাছে আছে স্বপ্নটা কি সেই দেখছে কিনা, সেটার জন্য আমাদের আরেক ফ্রেন্ড আসতে পারেনি, সে ঢাকার বাইরে আছে টলিন, তার কাছে বর্তমানে পুতুলটা রাখা আছে। দেখেন যদি সেও দেখেন তাহলে আমরা একটা কাজ করতেই পারি, পুতুলটা কিছুদিন আমাদের এখানে রাখতে পারি, যে কেউ যদি ট্রাই করতে চান তাহলে হয়তো সেরকম একটা করা যাইতে পারে। এরকম সে এখন পর্যন্ত কিছু দেখে নাই, হয়তো আশা করি দেখা যাক কি হয়। হ্যাঁ, আপনারা যদি মানে এরকম মানে নাম ঠিকানা এবং সবকিছু আপনার সবকিছু সহ আপনি তার সাথে কন্ট্যাক্ট করে পুতুল কিন্তু বাসায় নিয়ে যে টেস্ট করে দেখতে পারেন যে আপনার জীবনেও এরকম ভয়াবহ কিছু ঘটে কিনা। যাই হোক, আমরা শুনছিলাম এতক্ষণ ঘটনা এবং আমাদের এখন ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। আমাদের সাথেই থাকুন। আর এর মাঝখানে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা জানাতে ভুলবেন না। এসএমএস এর মাধ্যমে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, haunted by Airtel. কোনো সন্দেহ নেই যে আপনি শুনছেন সব সময় রেডিও 48.0 OFM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর কোনো সন্দেহ নেই যে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আর সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই সমস্ত বিষয়ে সন্দেহ না থাকলে যে সমস্ত ঘটনাগুলো শুনছেন সেগুলো নিয়ে আপনাদের মাঝে মাঝে সন্দেহ হয়, সেটা আমি জানি, আপনারা SMS করেও জানান। কিন্তু আমরা সব সন্দেহ তখনই হতো যদি সব ঘটনাগুলো আমি একা জোগাড় করতাম এবং পড়ে শোনাতাম। যারা আসছেন তারা আপনাদেরই একজন, এবং ঠিক আপনাদেরকে যেমন আমি বলি যে এই ঘটনাগুলো সত্য এবং বিশ্বাস করতে, ঠিক একইভাবে কিন্তু তাদের উপরে আমাকেও বিশ্বাস করতে হয় এবং বিশ্বাস রাখতে হয়। আপনি যেরকম শুনছেন তাদের কাছ থেকে বিশ্বাস রাখছেন, যখন প্রথম তারা ইমেইল করেছিল বা আপনি যখন ইমেইল করেন তখন আপনার উপরে কিন্তু আমার সেই বিশ্বাসটা রাখতে হয়। অনেক যাচাই বাছাই হয়, এবং অনেক যাচাই বাছাই করে যারা নির্বাচিত হন তাদের উপরে যখন পূর্ণ বিশ্বাস আসে তখনই তারা স্টুডিও পর্যন্ত আসেন বা তাদের ঘটনাগুলো আমরা শেয়ার করি। এনিওয়েজ, আমরা কিছু SMS পড়বো। মাইন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, রাসেল ভাই প্লিজ টেল দিস, আচ্ছা অন এয়ার, আচ্ছা সেটা হচ্ছে কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তার করণীয় হলো যে ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার ফু দেয়া এবং 3 বার বাম দিকে, তার মানে আচ্ছা বাম দিকে 3 বার ফু দেয়া বা 3 বার থুতু ফেলা। আচ্ছা, তারপরে SMS টুকু আর আসেনি, কিন্তু আমি জানি না যে এরকম কোন ধরনের কোন নিয়ম কানুন আছে কিনা, আমার জানা ছিল না, বাট আমাদেরকে এটা জানিয়েছেন মাইন। আমাদেরকে সোলাইমান রাজশাহী থেকে লিখেছেন যে ভাই, আমি সব সময় আপনাকে শুনি, ফ্রাইডের জন্য সব সময়ই ওয়েট করে থাকি এবং আমার SMS কখনো পড়া হয় না কেন? আই লাভ ভূত এফএম। আজকে পড়ে ফেলাম। আই এম রিয়েলি সরি যে আপনার SMS এতদিন পর্যন্ত পড়তে পারিনি, বাট যে মুহূর্তে আপনার SMS-টি চোখে পড়েছে আমি কিন্তু পড়ে ফেলেছি। সো আমি যাদের SMS পড়তে পারছি না, আমি সত্যি সরি সেই কারণে যে সব SMS হয়তো পড়া সবসময় সম্ভব হয় না, বাট কোন SMS কখন সামনে চলে আসবে এবং পড়া হয়ে যাবে সেটা আমি আসলে বলতে পারি না। আমাকে সোহেলি SMS করেছেন, সোহেলি এবং নাহিদ সিলেট থেকে, এবং তারা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে ভূত এফএম শুনছেন, তারা নিয়মিত শোনেন আমাদের সাথে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং অনামিকা আমাদের ফরিদপুর থেকে লিখেছেন, ভাইয়া স্টোরিটা ভালো ছিল, থ্যাংক ইউ। আমাদেরকে রাব্বি কুষ্টিয়া থেকে লিখেছেন, কুষ্টিয়া ভেড়ামারা থেকে, যে আমি এবং আমার বন্ধুরা মিলে ভূত এফএম শুনছি, এটা আমার ফার্স্ট SMS, পড়বেন প্লিজ। আমি পড়ে ফেললাম। আমাদেরকে রিপা লিখেছে, রাসেল ভাই আমি এই গল্প শুনে, ভূত এফএম এর গল্প শুনে ভীষণ ভয় পাই, এমন যে প্রথম এই ভূত এফএম এর গল্প শুনে একদিন রাতে স্বপ্ন দেখি এবং ভয় পেয়ে কেঁদে উঠি। আচ্ছা, অনেকে কিন্তু বলেন যে ভূত এফএম শোনার পরে নাকি দুঃস্বপ্ন দেখেন। আমি জানি না যে আপনাদের এরকম হয় কিনা। ফরিদ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ফার্স্ট SMS পাঠালাম, থ্যাঙ্কস আপনার প্রথম SMS এর জন্য। এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম এ নিউ কামার, এই প্রথম স্মল, আচ্ছা তার মানে ছোট, তার যে একজন নিস আছে তার মাধ্যমে তিনি এই খবর পেয়েছেন ভূত এফএম এর, এবং তখন থেকে তিনি শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। যাই হোক, আমি আরো দেখতে পাচ্ছি নাদিম আমাদের SMS করেছেন, অপূর্ব SMS করেছেন আমাদেরকে শিশির সিলেট থেকে, আমাদেরকে এছাড়া SMS করেছেন জুনায়েদ, আমাদের SMS করেছেন কায়সার, SMS করেছেন সোহান, SMS করেছেন আমাদের কবিতা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হিয়া, অনা, সুইটি ময়মনসিং থেকে, সাকি আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন স্টোরিগুলো চমৎকার। আমাদেরকে এছাড়া আফরিন SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি একজন মেডিকেল স্টুডেন্ট, এবং তার নামটা আমরা তার মুখ থেকে শুনবো তার গল্পটি। ডিয়ার লিসনার, আমি এনআই আসি, আমি এসেছি ফার্মগেট থেকে। আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছি। আমি যে ঘটনাটা বলবো এটা আমার জীবনে ঘটা তৃতীয় ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 2013 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ঘটনার দিন ছিল শুক্রবার, আর ঘটনাটা ঘটে হচ্ছে আমার কলেজ বিল্ডিং এ। আমি ঘটনা যাওয়ার আগে আমার বিল্ডিংটা একটা বর্ণনা দিই। আমাদের কলেজ যে বিল্ডিংটা সেটা হচ্ছে 12 তলা, আর 3 তলা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট, 6 তলাতে হচ্ছে ক্যান্টিন, আর 10 এবং 12 তলাতে হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল, আর কলেজ বিল্ডিং এর পাশে আমাদের বয়েজ হোস্টেল। তো যেহেতু মানে মেয়েদের হোস্টেল কলেজ বিল্ডিং এ, সেহেতু আমাদের নিয়ম ছিল 9:30টার মধ্যে আমাদের ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে হতো ক্যান্টিন থেকে। তো শুক্রবার দিন আমি নীল খেতে যাই, ওখান থেকে আর কি কিছু বই কেনাকাটা করার জন্য। তো আমার বই টই কিনে ব্যাক করতে 10:30টা বেজে যায়।
তো তখন আমি বাইরে থেকে কিছু খেয়ে আসি নাই, আইসা দেখি যে হোস্টেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে অলরেডি। তো আমি একাই গেলাম মানে খাওয়ার জন্য। তো নিচে দারোয়ান আঙ্কেল ছিল, উনি বললো যে মামা এত লেট হয়েছে কেন? তাই আমি ওকে বললাম যে নীলকাতে গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেছে। তো উনি কিছু বললো না, আমাকে গেট খোলা দিল। আমি সোজা চলে গেলাম 6 তলায় ক্যান্টিনে। তো ওখানে মান্নান ভাই ছিল, উনি আমাদের ক্যান্টিন বয়। তো উনি আমাকে মানে সবকিছু ব্যবস্থা করে দিল। আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার 11:30 বাজছে। তো 11:30 আমি খাওয়া দাওয়া শেষ করে আমি 3 তলায় নামলাম, মানে যেখানে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো নামার সময় আর কি হঠাৎ করে আমি আমাদের যে ডিসেকশন রুমটা আছে, মানে ওইদিকেই সিঁড়ির পাশে ডিসেকশন রুমটা ছিল, তো ওখানে খেয়াল করলাম। দেখি আমার কাছে মনে হচ্ছে যে দরজাটা একটুখানি খোলা। তো আমি চিন্তা করলাম আমাদের লাইটিং ব্যবস্থা অনেক ভালো ছিল, প্রত্যেকটা তালা সন্ধ্যার পর থেকে ভালো লাইটের ব্যবস্থা, যে এটা কি আমার চোখের ভুল না সত্যি খোলা। শুধু এটা আর কি দেখার জন্য দরজার সামনে গেলাম, গিয়ে দেখি যে না, দরজাটা অল্প একটু খোলা। তা আমার মনে তখন কোনো ভয় নেই আর কি। নর্মালি আমি দরজাটা ধরে একটা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলছি, মানে আস্তে আস্তে খুলে না, একবারে খুলে ফেলছি। তো দরজা খোলার পর মানে দরজা বরাবর বাইরে থেকে যে লাইটের আলোটা যায়, মানে টোটাল সাদা আলোটা, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাইলাম যে আমাদের 2টা ডেড বডি, একটা হচ্ছে মেল ডেড বডি, একটা ফিমেল ডেড বডি। আমাদের ঠিক মেল ডেড বডিটা দাঁড়ায় আছে, মানে উনি এরকম পজিশনে দাঁড়াইছে যে ধরেন একটা শব্দ হইলে একটা মানুষ ঘাড় ঘুরায় পিছনে তাকায় না, ঠিক ওরকম ভাবে দাঁড়ায় আছে। তো আমার চোখটা সরাসরি ওনার চোখের দিকে। আমি মানে 5-6 সেকেন্ডের জন্য একদম টোটাল স্টিল ওখানে দাঁড়ায় রয়েছে, যে কি করবো আমি বুঝতে পারতেছি না, কোনো মানে সেন্সও কাজ করতেছে না। তো কয়েক সেকেন্ড পর আমার সারাটা গা কাঁপা দিয়ে উঠলো, মানে কাঁপুনি দিয়ে উঠলো। তখন আমার মনে হলো যে না, এখান থেকে দৌড় দিতে হবে। তো আমি তাড়াতাড়ি নিচে গেলাম, দরজা লাগাইছি কি লাগাইনি আমার তখন খেয়াল নাই। এক দৌড়ে নিচে একদম নিচতলায় গার্জিয়ানদের বসার জন্য বেঞ্চ পাতা থাকে, তো ওখানে গিয়ে বসে হাঁপাচ্ছি। তো বাইরে থেকে দারোয়ান আঙ্কেল দেখা ভিতরে আসলে, এসে বললো যে মামা কি হয়েছে তোমার, মানে কিছু দেখছো নাকি, ভয় পেয়েছো নাকি? তাই মনে আর কিছু বললাম না, শুধু বললাম যে 1 গ্লাস পানি খাওয়াইতে পারবেন আঙ্কেল? তো উনি আমার 1 গ্লাস পানি নিয়ে এসে দিল। তাই আমি পানি টানি খাইলাম, ওখানে 5 মিনিটের মতো বসা ছিলাম। যখন একটু ইজি হলাম তখন ওনাকে বললাম যে আঙ্কেল আমাকে একটু হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসতে পারবেন? তো উনি আমাকে হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসলো। তো আমাদের হোস্টেলে তখন আমার রুমমেট ছিল অনিক, অবি, বনফুল, মারুফ। তো ওরা আর কি আসলো, এসে আর কি আমার নিয়ে গেল হোস্টেলের রুমে। তো ওরা জিজ্ঞেস করতেছিল, প্রচুর ভাবে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে তোর, তুই মানে এরকম করতেছিস কেন আর কি। তো আমি ওদেরকে আর কিছু বলি নাই, আমি বললাম যে কিছু হয় না ওরকম, মানে কথাটা কাটায় নিয়ে গেলাম। তো সেদিন রাত্রে আমার প্রচন্ড জ্বর আসছে এবং পরের দিন আমার প্রচন্ড জ্বর ছিল। তো তার কিছুদিন পরে আর কি আমি হোস্টেলটা ছেড়ে দিই। রাসেল ভাই, এটা ছিল আমার জীবনে ঘটা 3য় ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং অনেক চমৎকার একটা ঘটনা। আরো অনেক চমৎকার ঘটনা আজকে রয়েছে কিন্তু, এবং আমি প্রতিবার যেটা বলি সেটা আজকেও বলবো যে রাত যত বেশি হবে তত বেশি আমাদের ভয়ের মাত্রা বেড়ে যাবে আশা রাখি। তো আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করছি যে আপনারা ভোলেননি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে যদি আপনি SMS এর মাধ্যমে কমিউনিকেট করতে চান, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আপনি চান যে আমাদেরকে ইমেল করবেন, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি, আপনার জানা বা আপনার একদম সরাসরি অভিজ্ঞতা হয়েছে এরকম ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আপনারা অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনারা চান যে আপনাদের হয়ে আমরাই ঘটনাটা পড়ে দেবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিন, অর্থাৎ আপনার মোবাইল ডিভাইস দিয়ে বা অন্য কোনো ভাবে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলুন, কম্পিউটারে হেডফোন দিয়ে বা যেভাবে হোক, আপনি যেটা সুবিধা মনে করেন আপনি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা যদি সেটা সিলেক্টেড হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। এবং যাদের সুযোগ রয়েছে, আমি আজকেও আমি একটু পরে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সবসময় ভূত এফএমে অনেকে আসেন। আমরা চেষ্টা করছি তাদের পৌঁছানোর জন্য তাদের কাছে, এবং ভূত এফএম নিয়ে যে এই বছরে কত কত প্ল্যান রয়েছে সেটা আপনারা চিন্তা করতে পারবেন। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমিও চাইবো যে আপনারা যাদের এখন পর্যন্ত মানে সম্ভব, তারা সরাসরি এসেই ঘটনা শেয়ার করুন, এবং যাদের সম্ভব নয় তারা ইমেইল করুন। আর দেশের বাইরে যারা রয়েছেন তারা তো অডিও ক্লিপের মাধ্যমে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, সুতরাং দূরে থেকেও একদম আমাদের কাছে। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলেই ফাঁকে। আমাদেরকে কমল SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, লিখেছেন যে দারুণ হচ্ছে আজকে ভূত এফএম। আজকে একটা মজার ব্যাপার যে আজকে 4 জন আমাদের অতিথি, তার 4 জন না, মোটমাট 5 জনই বলা যায়, এবং তাদের মধ্যে ধরা যায় যে আপনার বেশিরভাগই
যারা এসছেন তারা খুলনা বিভাগের অধিবাসী, তারা খুলনা বিভাগের লোকজন যারা আজকে এসছেন তারা সবাই খুলনা বিভাগের। আমি খুবই অবাক হচ্ছি। এবং খুলনা থেকে আমরা জানি যে অনেকেই আমাদেরকে, এর আগেও আমি দেখেছি যে খুলনা থেকে অনেকেই আমাদেরকে ইমেইল করেছেন এবং সেটা দুর্দান্ত সব ঘটনাগুলো সেগুলো আমরা পেয়েছি। এবং আমরা আশা করব যে খুলনা থেকে আমরা এর পরেও, এবং আমরা যে প্রথম যে ইমেলটা পড়লাম, সাদির যে ইমেলটা পড়লাম, সেটাও খুলনা থেকে এসেছে এবং অন্য রকমের একটা ঘটনা। তো আজকে সব খুলনা থেকেই লোকজন বেশি। তো আমার মনে হয় যে খুলনাবাসীদের জন্য এটা একটা অনেক একটা অদ্ভুত ব্যাপার যে আজকে সবাই কিভাবে জানো, যখন আমরা ঘটনা যখন সিলেক্টেড হয় তখন তো আমরা জানি না যে কে, ফোন করে আমরা কাকে কন্ট্যাক্ট করবো বা কে আসবেন, বাট কিভাবে যেন এটা হয়ে গেছে। যাই হোক, আমাদেরকে SMS করেছেন তানিয়া, তুষার, তন্ময় গাজীপুর থেকে, এবং তারা 4 ভাই বোন মিলে ভূত FM শুনছেন। দিস ইজ রিয়েলি গ্রেট, এবং থ্যাঙ্কস ফর বিইং উইথ আস। এবং আশা করছি যে রেগুলার এই 4 জনকে আমরা প্রতি শুক্রবারে রাত 11:59 পেয়ে যাব। আমাদেরকে SMS করেছেন মুন্না নারায়ণগঞ্জ থেকে, এটা তার প্রথম SMS। আপনার প্রথম SMS এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্বাধীন মিরপুর 10 থেকে আমাদের SMS করেছেন, আজকে প্রথম তিনি ভূত FM শুনছেন। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো, একটা এপিসোড আপনার মিস হবে না। প্রিন্স, সাথী, মামুন, নয়ন, হিমেল, ইতি, অনন্যা, অন্বেষা, তারপরে শীতল, তারপরে আচ্ছা সবার নাম পাওয়া যাচ্ছে না, তারা সবাই মিলে আমাদের ভূত FM শুনছেন সেটা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নিহাল, এবং আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রাহুল, এবং তিনি বলছেন স্টোরিটা ভালো লেগেছে। ফারুক আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যখন আপনাদের অনেক ঘটনা রাতে একা শুনি তখন আমার মনে ভীষণ ভয় লাগে। এই ভয়কে মনের ভেতর লুকিয়ে রেখে আমি আপনাদের ঘটনাগুলো শুনি, বা এরকম কিছুটা লিখতে চেয়েছিলেন। পরের SMS পরেরটুকু আর আসেনি। এর ভয় লাগাটা খুবই স্বাভাবিক, এবং আমরা আপনাদের জন্য ভয় লাগে সেই জন্য চেষ্টা করছি। ভয় যদি না লাগে তাহলে তো সবকিছুই ব্যর্থ হয়ে গেল। কাব্য আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। দিলীপ কুমার মন্ডল আমাদের SMS করেছেন ফরিদপুর থেকে। এছাড়া আমাদের রোকন SMS করেছেন উপশহর রাজশাহী থেকে। আমাদেরকে SMS করেছেন জামি, এবং SMS করেছেন আমাদেরকে আলমগীর। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি MA আমিন, নওয়াব, আচ্ছা এটা সাতক্ষীরা থেকে SMS করেছেন। লোপা আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং আমাদের SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12:47। আমি রাসেল আছি, সাথে আমাদের সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনারাও সবাই আছেন, এবং আপনারা SMS এর মাধ্যমে সেটা জানিয়ে দিচ্ছেন আপনাদের উপস্থিতি। এবং আমি এতক্ষণ পড়ছিলাম কিছু SMS, এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে SMS তো আবারও পড়বো। তার আগে আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো, এবং আপনাকে অনুরোধ করব আরো একবার আপনার নামটা জানিয়ে আপনার ঘটনা শেয়ার করার। ধন্যবাদ রাসেল ভাই। আমি তুষার, TNT আমাদের টিমের নাম। আসলে রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে ভূতের কি আছে, বা ভূত মাথায় চাপছে এমনটা, আমি যেটা বলতে চাচ্ছি, ভূত না দেখে আমাদের দম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ভৌতিক আমাদের কাজ করতেই হবে। ভৌতিষ্ঠের কাছ থেকে আমরা এমন পরিমাণে অনুপ্রাণিত হয়েছি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না কি পরিমাণ। তো ভূত যেহেতু মাথায় চাপছে, তো তার এই ধারাবাহিকতায় আমরা একটু বলিনি রাসেল ভাই যে আমরা কিছু প্রোগ্রাম রাখছি। যেমন আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে সেই আমি যেমনটা বলছিলাম খুলনার সেই মংলাই, সেই বাসায় আমরা আবার যাব, দেখবো যে আসলে কিছু হয় কি না। কারণ সেখানে 2টা জিনিস আমরা পাইছি। একটা হচ্ছে বলতেছে যে আমার নাম রাকিব, আমাকে আবার ধুয়ে একটু আগে শুনলাম আমরা। এখন যেটা হবে যে আপনার আরেকটা ঘটনা শুনতে চাই। হ্যাঁ, তো রাসেল ভাই আমি দ্বিতীয় ঘটনায় আমি চলে যাই। সেটা হচ্ছে এই ঘটনার কাছাকাছি একটা ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমি জানি না এই খাটিয়া এবং লাশের সাথে আমার কোনো সংযুক্ত আছে কিনা। প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। আমি ঢাকা থেকে ফিরছি, সেই দিন ছিল শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে। কারণ আমি যখন ফিরছিলাম তখন
সম্ভবত 9:30 আমি টিকিট কাটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে। তো সেই সময় আমার পাশে ছিল আমার সাথে এক বড় ভাই, সিনিয়র বড় ভাই রেজা ভাই, তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে। তো আমরা উঠি, ওঠার সময় আমার মনে মনে আফসোস হলো যে ইস, আজকে যেহেতু শুক্রবার রাস্তায় থাকবো, ঠিক মতো নেট পাবে না, সম্ভবত ভূত এফএমটা আজকে আমার আর শোনা হবে না। তো এইভাবে আফসোস নিয়ে ঢাকা ত্যাগ করলাম। তো আমি যখন রাজশাহীতে পৌঁছাই, রাজশাহী কাজলা, রাজশাহী ইউনিভার্সিটির পাশেই একটা এলাকা, যারা রাজশাহী থেকে শুনছেন তারা খুব ভালো মতো বুঝতে পারছেন। তো কাজলা থেকে কাজলার আশেপাশেই আমার বাসা। তো রেজা ভাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আমাকে রেজা ভাই বললো, তো তুষার তুমি এক কাজ করো, নতুন যেহেতু ল্যাপটপ কিনছি, তুমি ল্যাপটপটা সাথে নিয়ে যাও, পরে আমাকে কালকে দিয়ে দিও, আমি কালকে আবার রাজশাহীতে ফিরবো। তো এক হাতে আমার ব্যাগ ছিল আর এক হাতে রেজা ভাইয়ের ল্যাপটপ নিয়ে আমি বাসায় ফিরছি। এই সময় আম্মাকে ফোন দিয়ে বলি যে আম্মা, আমি কাজলা পর্যন্ত নামছি, তুমি গেট খুলে রাখো, আমার আর 4-5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমি রওনা দিই। কাজলা থেকে ভিতরে যাইতেই ধরমপুর নাম যে গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে একটা চিকন রোড আছে যেখানে রিক্সা টিক্সা দিয়ে যাওয়া যায়। তো যাচ্ছিলাম, এই সময় হাঁটতে হাঁটতে দেখি 2টা কুকুর আমার পাশে আসে। তো আমি মনে মনে বলছি যে আচ্ছা ঠিক আছে, 2টা কুকুর যেহেতু আসছে, কুকুর দেখা মনে হয় খারাপ না ভালোই, শুনছি এর আগে আমি শুনছি কুকুর এবং সাপ এই দুটো কিন্তু মানে অন্য ব্যাখ্যা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি শুনিনি, যাক ভালো হয়েছে সেই সময় না শোনা তাই। হ্যাঁ, আমি জানতাম যে বিড়াল দেখা খারাপ। এনিওয়ে, তো আমি কুকুর দেখে বলছি আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছি, ভিতরে একটু ভয় ভয়ও লাগছে। তো আমার হুট করে মনে হচ্ছে এক কাজ করি, মানে মানুষ তো বলে যে পিছের দিকে তাকাইতে হয় না এইসব সিচুয়েশনে। রাত তখন প্রায় 2:30 ক্রস করছে। তো আমি মনে হলো যে একটু দাঁড়াই। তো আমি দাঁড়ানোর সাথে সাথে কুকুরগুলো দেখলাম যে আমার পাশে দাঁড়ায় গেল। তো মনে হলো যে পিছে একটু তাকাই দেখি কিছু আছে কিনা। তো পিছে তাকাইলাম, ডান দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই, বাম দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। আসলে মনের ভয় যে যতটুকু হয়। তো হাঁটতেছি, সামনেই 4 রাস্তার একটা মোড় পড়ে। তো সেই মোড়ে দেখলাম আরো 3টা কুকুর, মোট 5টা কুকুর আমার সাইডে দিয়ে হাঁটছে। তো একটু মনে হলো যে কি ব্যাপার, এত কুকুর একসাথে কেন? তো মনে হয় যে রাত হইতেই পারে। তো আমি যেতে যেতে আমি থামছি ইচ্ছা করে, তো দেখছি কুকুরগুলো আমার সাথে সাথে থামছে। আমি আবার হাঁটতেছি, কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে। আমার বাড়ি আর একটু কাছেই। তো আমার বাড়ি যেতে হলে আর একটা গলি ক্রস করা লাগে। সেই গলির সামনে একটা মসজিদ, এবং মসজিদের পাশেই ছোট্ট আর একটা পারিবারিক কবরস্থান, সেখানে 2-3টা কবর দেওয়া হয়েছে, তার একটু সামনেই আমার বাড়ি। তো ভালো কথা, সেই মোড়ে আসছি, লাস্ট যে ব্যাগটা নিব সেই মোড়ের। তো সেখানে দেখলাম আরো 2টা কুকুর, মোট দেখছি 7টা কুকুর। তখন আমার একটু ভয় ভয় শুরু করেছে, কি ব্যাপার এত কুকুর আমার সাথে কেন? এমনি কুকুর আমি এমনিতেই ভয় পাই। তো নেক্সট যে গলিতে গেছি, গলিতে যাওয়ার পর মসজিদের পাশেই একটা লাইট পোস্ট ছিল। লাইট পোস্টে থেকে ওই কবরস্থানটা দেখা যায়। তো যেই ঢুকতে যাব সেই সময় আমি দেখলাম দূর থেকে আবার সেই আমি বললাম তো আমি একটু আগে যে আমি জানি না যে খাটিয়াই কেন আমি লাইফে দেখতেছি, গত 2বার আমি খাটিয়া দেখছি। আবার দেখছি যে মসজিদের পাশেই, কবরস্থানের পাশেই সেই খাটিয়াটা রাখা। হ্যাঁ, তো লাইটে আবছা আবছা দেখা যাচ্ছে, যেহেতু লাইট থেকে একটু দূরে ছিল। তো আমার মনে হলো যে হয়তো রাত্রে কেউ মারা গেছে, সেই জন্য মসজিদের পাশেই খাটিয়াটা থুইছে, হয়তো মাটি টাটি দিবে এরকম কিছু। তো আমি একটু আগাইতে যাব, সেই সময় 2টা কুকুর আমাকে ক্রস করে সেই খাটিয়ার দিকে একটু দ্রুত গতিতে এগিয়ে গেল। যাওয়ার পর 2টা কুকুর একটু শব্দ করতে করতে, ঘর 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 শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে খাটিয়ার ভিতরে কিছু একটা আছে, মানে আমি লক্ষ্য করতেছি খাটিয়ার ভিতরে কিছু একটা আছে। তো জাস্ট আবার সেই যেমনটা খুলনায় দেখছিলাম যে ওইরকমই খাটিয়া থেকে জাস্ট একটা লাশ পেঁচানো একটা কিছু সেই উঠে বসতেছে এবং আস্তে 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 মুভ করছে। পাশে ছিল ড্রেন, হাতে আমার 2 ব্যাগ। আমি মানে বুঝছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আর 1 মিনিট পথ না আমার বাসা, যেখানে আমার আম্মা ওয়েট করতেছে, আমি যেহেতু ফোন দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক, দেখলাম আস্তে 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 সেই খাটিয়াটা এবং সেই লাশটা, ঠিক বলবো না যে হেঁটেও গেল, ঠিক বলবো না যে উড়েও গেল, জাস্ট হেঁটায় আর উড়ার মাঝে যে গতিটা থাকে সেই গতিতে আস্তে 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 সেই দিকে মিলাই গেল। কুকুর যেহেতু খাটিয়ার সামনে যখন গেল, তখন দেখলাম যে সেই আপনার কি বলে কবরস্থানের ভিতরে ঢুকে গেল।
মানে একদম খাটিয়া সহ লাশটা ঢুকে গেল। রাইট রাইট। তারপরে যে ঘটনা এটা কি ভেসে ভেসে যাচ্ছিল এরকম না কিছু না, একটা? ভেসে ভেসে ঠিক না, মানে আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটছে এরকম। তো আমি এখন মানে আমি বুঝতেছিলাম না যে কি করব বা কি করা উচিত। তো জাস্ট যেহেতু আমার আরেকটু আমার বাড়ির দূরত্ব, তো আমি জাস্ট ওইদিকে না তাকানোর চেষ্টা করে আমি আমার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবারই ওইদিকে চোখ যাচ্ছিল, বারবারই ওইদিকে চোখ যাচ্ছিল। তো আমি বাড়িতে জাস্ট ক্রস করি, তো সেই সময় আমার তার সাথে তখনও 2টা কুকুর ছিল, বাদ বাকি কুকুরগুলো সেই কবরস্থানের সাথে থেকে গেছে। তো আম্মা দেখছি গেট খুলে শাটার খুলে দাঁড়ানো আছে। তো আম্মা বলছে ঠিক আছে আসছিস, আয় ভিতরে ঢোক তাড়াতাড়ি। তো আম্মার চোখ দেখে আমি বুঝলাম যে আম্মা আমার পিছে কিছু একটা দেখছে। মানে আপনি আপনার যদি সামনে দাঁড়ায় থাকি, আপনি যদি পিছে কিছু দেখেন, সামনে চোখ চলে গেলে মানে পিছে কিছু দেখছে, আম্মার চোখ দেখে সেটা আমি বুঝছি, কি দেখছে সেটা আমি বুঝিনি। তো আম্মা বললো তাড়াতাড়ি ভিতরে ঢোক। তো আমি সহ আম্মা সহ ঢুকে গেলাম। তো পরদিন আম্মা বলতেছে, আমি আম্মাকে বলছি সকালে নাস্তার সময় যে আম্মা কি ব্যাপার, কালকে রাত্রে কি হয়েছে। আম্মাকে আমি আগে আমার প্রথম কথাটা বলিনি যে দেখি, কারণ আমি রাত্রে যখন শুইলাম তখন মনে হলো যে নিশ্চিত আজকে ভূত এফএম শোনার কথা ছিল, শুনিনি। আমি এটা নিয়ে জল্পনা করছি, আমার হ্যালুসিনেশন হয়েছে, তাই আমি ব্যাপারটাকে এড়াই গেছি, রাত্রে ওইটা বলেই ঘুমানোর চেষ্টা করছি। তো সকালে আম্মাকে বলছি যে আম্মা কি হয়েছিল কালকে, তুমি কি দেখছো, তুমি তাকাইছো, মানে ঘটনা কি, মানে কি হয়েছে। তা আম্মা শুনতেছে নিশ্চয়ই ভূত এফএম এখন। তো আম্মা বলছে যে কাল তুই যখন আসলি ওই গলিতে ঢুকলি, গলির পাশেই সামনে যে একটা দেওয়াল আছে, ওয়াল আছে, সেই ওয়ালে একটা 10 থেকে 12 বছরের ছোট্ট একটা বাচ্চা জাস্ট বসেছিল, বসে নাকি আম্মার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে, মানে নিঃশব্দে হাসতেছে। হ্যাঁ, তো আম্মা বলতেছে আমি এটা দেখছি। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি তো এগুলো দেখছি, এই ঘটনা। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। যাই হোক, আমরা এতক্ষণ শুনছিলাম একটা অদ্ভুত ঘটনা, এবং আমার কাছে সবচেয়ে বেশি এই গল্পে সবচেয়ে বেশি অদ্ভুত যে পার্টটা লেগেছে ওনার মাও এখন শুনছেন, এবং উনি যখন বাসায় প্রবেশ করেন, বাসায় ঢুকতে যান, সেই সময় উনি বললেন যে ওনার মা তার পেছনে আরেকটা ক্যারেক্টার দেখেছিলেন এবং আরেকজনকে দেখেছিলেন যে কিনা প্রাচীরের উপরে বসেছিল। দৃশ্যটা চিন্তা করলে কিন্তু খুব অদ্ভুত লাগার কথা। মানে আপনারা কি মানে একটু যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে দেখবেন যে ব্যাপারটা বেশ গা ছমছম করা একটা ব্যাপার। আমি জানি না যে আপনাদের মানে আমি আসলে বুঝি না যে আমরা চারপাশে যে সমস্ত জিনিস দেখি তার মধ্যে কতগুলো স্বাভাবিক আমরা দেখছি, কতটুকু স্বাভাবিক দেখছি আর কতটুকু অস্বাভাবিক দেখছি। যাই হোক, আমাদেরকে অর্ণব SMS করেছেন এবং তিনি বলছেন যে ওয়ান্ডারফুল লেগেছে তার কাছে এই ঘটনাটা। হিল্লুল আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ অনন্যা একসাথে ভূত এফএম শুনছেন। মোমু চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন সোলাইমান বরিশাল থেকে, এবং তিনি বলেছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক বেদনাময়। হ্যাঁ, আমার কাছে অনেক কষ্টই লেগেছে সেটা শুনে এবং জেনে। তৌহিদুল ইসলাম বরিশাল থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন প্লিজ মেসেজটা পড়েন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফ SMS করেছেন বিলদহর থেকে, আমাদেরকে SMS করেছেন রুবেল, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিরুল এবং আমাদের SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আদিল জুয়েল কবির, এবং এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাহিন টাঙ্গাইল থেকে, সো হরেবল নাইট, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও MC রে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা, তিনি বলছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট কিলড অন দ্য ওয়ে টু দ্য টয়লেট। এই SMS-টি পারছেন হুবহু তিনি যেভাবে পারছেন সেটাই পড়লাম আর কি। আমাদেরকে রুবেল লিখেছেন রাসেল ভাই খুব জমজমাট হচ্ছে। রিজভি আমাদের SMS করেছেন BL কলেজ খুলনা থেকে, এছাড়া আমাদের SMS করেছেন রাহাত নাটোর থেকে, আব্দুল্লাহ SMS করেছেন তামিম, এবং ফার্স্ট ঘটনাটা তার কাছে জোস কুড়িল থেকে SMS-টি করেছিলেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা আরো অনেকে অনেকবার SMS করেছেন, যার জন্য সেই SMS গুলো বেশি পড়তে হচ্ছে এবং বারবার আসছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রুবেল,
যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে লিখতে হবে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা একটু পরেই ফিরে আসবো আবার আপনাদের কাছে। আপাতত আবারও চলে যাই ঘটনায়, এবং আমাদের সাথে উপস্থিত আছেন যে দ্বিতীয় অতিথি, যিনি অতিথি হিসেবে ঘটনা শেয়ার করেছেন আপনাদের সাথে, তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। প্লিজ আপনি আরেকবার আপনার নামটা বলবেন এবং তারপরে শুনবো আপনার ঘটনাটি। ডিয়ার লিসনার, আমি এনআই আশিক বলছি। আমি এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার জীবনে ঘটা 4র্থ ঘটনা, এবং এটা হচ্ছে রিসেন্টলি ঘটছে, মানে যে জানুয়ারি মাসের 3 তারিখে ঘটনা যেদিন ঘটে, ঘটনার দিন ছিল হচ্ছে শুক্রবার। তো আমি দীর্ঘ 3 মাস মানে বাড়িতে জেনে 3 মাস পর সেদিন শুক্রবার বাড়িতে গেছি। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে। এর মধ্যে গত অক্টোবরে হচ্ছে আমি আমার মোবাইলটা হারাই ফেলছি। সো মানে গত 2-1 মাস যাবত কারোর সাথে কোনো কানেকশন ছিল না, বাড়িতেও না, ইভেন ঢাকাতেও আমার কারোর সাথে কোনো কানেকশন ছিল না। তো আমি 7:30 বাজে বাড়িতে গেছি। আর আমার বাড়িতে শুধু বাবা থাকে, মানে আম্মু চাকরি করে হচ্ছে নারায়ণগঞ্জে, আর আমরা ভাই বোন ঢাকাতে আছি। আমার এক ভাই নাহিদ, ও তো হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। তো মূলত বাড়িতে বাবাই থাকে। তো আমি যেদিন বাড়িতে গেছি সেদিন বাবা বাসায় ছিল না, কারণ রবিবারে ছিল, নির্বাচন ছিল, ওনার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়ছে। তো উনি শুক্রবারে চলে গেছে আগে আগে, যাতে কোনো সমস্যা না হয়। তো বাড়িতে গেছি, গিয়ে দেখি যে পুরো বাড়িতে কারেন্ট আসছে, মানে আমার রুমে শুধু লাইট নেই। আমার রুমে হচ্ছে টিউব লাইট ছিল, সেটা ফিউজ হয়ে গেছে। আর অনেকদিন যাবত বাড়িতে যাই না বিধায় মানে লাইটটা ঠিক করানো হয় নাই। তো রাত্রে আর আমি লাইটটা ঠিক করে নেই। আপু আমাকে, মানে আমার এক আপু ছিল, উনি আর কি আমাদের রান্না বান্না একটু হেল্প করতো। তো উনি 3টা মোমের ব্যবস্থা করে দিয়ে গেল, এবং ভাতটা রান্না টান্না করে হটপটে সবকিছু রাইখা মানে সব ব্যবস্থা করে দিয়ে গেছে। তো আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে, আমার বাড়িটা হচ্ছে গ্রামের একবারে কর্নারে, বাউন্ডারি করা বাড়ি। বাড়ির সামনে একটা গেট এবং ডান সাইডে একটা গেট। 2টা গেট যদি আমি লক করে দিই, মানে টোটাল গ্রামের সাথে মোটামুটি কানেকশন লস্ট। আর গ্রামের মানে আমাদের বাড়ির বাস সাইডটা হচ্ছে ফাঁকা মাঠ, আর ওই দিক একটু জঙ্গল টাইপের আর কি। তো আমি 8:30টার দিকে ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে বসছি। তো যখন মানে খাওয়া শুরু করছি, আর একটু পরে দেখলাম যে দরজায় নক করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম কে। তো আমাকে বললো যে দাদা ভাই, আমি মুবারক। আর বলে রাখি যে মুবারক হচ্ছে আমার চাচাতো ভাই। আমি আসলে গ্রামে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাই। ও এমনিতে 6 ফুট 3 ইঞ্চির মতো হাইট, লম্বায়। তো দরজা খুলে দেখলাম যে ও আসলো, মানে ও প্রায় দরজাতে ঠেকে যাবে এরকম। এমনিতে লম্বা, আমার কাছে ওই দিন একটু আরো বেশি লম্বা মনে হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে ওর সাথে যে ফার্স্ট আমার কথাটা ছিল এরকম, কি রে তুই তো আগের চেয়ে বেশি লম্বা হয়ে গেছিস, মানে এখন তো তোর সাথে হাঁটাই যাবে না, এই ধরনের কথা ছিল ওর সাথে আমার ফার্স্ট। তো আসলো, ঘরে একটা মোম জ্বলতেছিল, ও একদম সোফার যে দিকটাতে কমালো পরে ঠিক ওই কর্নারে গিয়ে বসতে। তা আমার তখন এটা খেয়াল নাই যে আমি বাইরের গেটও লক করে দিয়ে আসছি, যে ঘরে যদি কেউ এই মুহূর্তে ঢুকে, তাহলে আমার প্রথমে বাইরের গেটটা খুলতে হবে, দেন আমার দরজাটা খোলার পর কাউকে আর কি ঘরে আসতে হবে। তো ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। তো আমি নর্মালি ওর সাথে কথা টথা বলতেছি, গত 2 মাস আমি ঢাকাতে কি টি করলাম, এইগুলা ওর খবর টবর নিলাম। ও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পাসপোর্ট একবার হারাই ফেলছে, ওই খবর টবর নিয়েছি। তো প্রায় 9টা 9:30 পর্যন্ত ওর সাথে আর কি গল্প করছি। গল্প বলতে আমি কথা বলছি, ও টুকটাক হ্যাঁ হু আমার সাথে মিলাইছে এরকম। তো খুব টায়ার্ড লাগতেছিল, ওর বললাম যে এক কাজ করি, আজকে রাত যাবো না, ঘুমায় পড়ি, কালকে সকালে তোর সাথে কথা বলবো না। তো আমি গিয়ে ঘুমায় পড়লাম, ওর জন্য আলাদা ল্যাপ এবং বালিশের ব্যবস্থা করে রাখছি। তো আইসা দেখলাম যে শুইলো, মানে আমার চেয়ে একটু দূরে, ও আমার পাশে। আমি আলাদা কম্বলের মধ্যে প্যাকেটিং করা অবস্থায়, শীত ছিল খুব। তো ওই দিকে আর কি শুইলো। তো মুমটুম নিভাই দিলাম, সেদিন রাত্রে ঘুমাইছে। সকাল 7টা বাজে আমার মোবাইলে ফোন আসছে, ফোন পাই আর কি ঘুম থেকে জাগলাম। তা আপু গেটের বাইরে ওয়েট করতেছিল, উনি ফোন দিয়ে বললো যে আমি গেটের এখানে আসছি, তুই একটু এসে গেটটা খুলে দে। আমি গিয়ে গেট খুলে দিছি। তারপর গেট খুলে দিলাম, আপু আসলো, এসে রান্না বান্না করছে, আমি এসে আবার ঘুমাই পড়ছি। তা আমি 8:30টার দিকে আবার উঠছি। ওঠার পর খাওয়া দাওয়া করলাম, মানে নাস্তা টাস্তা খেয়ে 10টার দিকে একটু গ্রামে বের হয়েছে, যে অনেকদিন পর যেহেতু গেলাম, মানে সবার সাথে একটু দেখা করি। তো গ্রামে ঘুরতে ঘুরতে মানে সবার সাথে কথা টথা বলতে বলতে ওই কাকির বাসায় গেলাম। তো কাকিকে গিয়ে ডাক দিলাম, তো জিজ্ঞেস করলাম কাকি কেমন আছেন, খবর টবর নিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকি মোবারক কোথায়। তখন কাকি বলতেছে, ও তোমার তো বলা হয় নাই, তোমার আব্বা বলছে তোমার নাকি মোবাইল নিয়ে গেছে, ও তো গত মাসের 9 তারিখে এই সৌদি চলে গেছে। তখন আমার মানে ভয় লাগলো যে কালকে রাত্রে আমি তো বাইরের কোনো গেট খুলে দিই না, ইভেন সকালবেলা যদি ও যায় তাহলে তো গেটটা খুলে বের হওয়ার কথা। আপু এসা যেহেতু গেট লক পাইছে, ভিতর থেকে লক ছিল, মানে আমি এমন একজনের সাথে রাত কাটাইছি যে কিনা ওই মুহূর্তে সৌদি আরবে আসছে আর কি। তারপর ওর সাথে মোবাইলে কথা টথা হয়েছে, মানে আমি ওই দিন তখন আর কি যখন কাকি বললো তখন প্রচন্ড ভয় পেয়েছি রাতের জিনিসগুলো চিন্তা করে, এবং সেই দিন আমি ঢাকাতে ব্যাক করে আসি। এটা হচ্ছে আমার লাইফে 4র্থ ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরা যে ঘটনাটি শুনলাম,
সেই ঘটনা শোনার পরে আমার আসলেও মনে হচ্ছে যে আসলে সত্যি কাউকে বিশ্বাস করা যাবে না। মানে আপনার সঙ্গে যে মানুষটি দেখা হবার কথা বা যেই মানুষটি এখন এই মুহূর্তে আপনার পাশে আছে সেই মানুষটিকে আপনি কতটুকু জানেন সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটার জন্য আপনাকে মানে এখন আমি বলবো যে অনেকের এরকম হবে যে কালকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। সো আপনার পাশে যে মানুষটি আছেন সেই মানুষটিকে কি আপনি 100% মানে একদম হলপ করে বলতে পারেন যে হ্যাঁ আজকে অমুকের সাথে আমার দেখা মানে করার কথা ছিল এবং তার সাথে আমি দেখা করছি, এই মুহূর্তে সেই আমার সঙ্গে রয়েছে, এটা বোঝা কিন্তু খুব মুশকিল। মানে এটা হয়তো আপনি কালকে বুঝতে পারলেন না, কোনো একদিন হয়তো ধরে মানে বুঝে ফেললেন আর কি। কিন্তু দুজনের জন্যই আপনারা দুজন একসঙ্গে আছেন। মনে করেন যে মামুন আর সুমন একসঙ্গে এখন গল্প করছেন, এখন মামুন ভাবছে, মামুনের মধ্যে মনে হতে পারে যে সুমন কি অরিজিনাল, আবার সুমনের মতো মনে হতে পারে যে মামুন কি অরিজিনাল। মানে এই ব্যাপারটা কিন্তু এরকমই, খুবই ভয়ঙ্কর। এবং এই ব্যাপারটা আসলে খুব অদ্ভুত। এবং আমাকে উনি যখন বলছিলেন প্রথম স্টুডিওর বাইরে যে ঘটনাটি যখন তিনি বলছিলেন তখন একটা কথা বারবার করে বলছিলেন যে কেউ আসেনি, কিন্তু আমি খুব শিওর যে ওই রাত্রে আমি কারো না কারোর সাথে কাটিয়েছি। হ্যাঁ, কারো না কারোর সাথে তা কাটিয়েছেন। এবং আপনি মনে হয় সকালবেলা উনি চলে যাবার পরেও বিছানায় বিছনাতে ছিল কেউ একজন, মানে ও বিছনা ওই Right. কম্বল ভাবে রেখে গেছে, গুছানো টুছানো ছিল না। রাইট, মানে উনি যে ওখানে শুয়েছিলেন বা উনি ওখানে মানে মানে মানুষ একটা শুলে কি হয় একটু জায়গায় জায়গায় কুচকে যায় বা পাশ ফিরলে যেরকম হয় এরকম কিছু সুযোগ কথা চিহ্ন। আমি কম্বলটা গুছানো অবস্থায় দিছি যে আমি কম্বল ওখানে রাখা, তুই এখানে আচ্ছা। শুইস। আমি সকালবেলা পাইছি যে কম্বল মানে একটা মানুষ থাকলে যে কম্বল থেকে উঠায় ওরকম অবস্থায় রেখে চলে গেছে এরকম। রাইট, তো এটাই। এবং আপনি একদম 100% শিওর যে আপনি পুরো রাতটা কারো না হ্যাঁ, কারোর কারো সাথে। না কারোর সাথে কাটাইছি ও এটা। আচ্ছা, সেটাই আমার যেটা মনে হয় যে বিনা টিকেটে সৌদি আরব থেকে উনি উড়ে বাংলাদেশে চলে এসেছিলেন। অলরাইট, আমি চাই না যে এরকম, না আমি চাই আসলে মনে মনে চাই যে এরকম ঘটনা ঘটুক এবং এরকম ঘটনা ঘটলেই আমরা আসলে নতুন নতুন সব ঘটনা পেয়ে যাব আপনাদের কাছ থেকে এবং সেগুলো আমরা শেয়ার করতে পারবো আমাদের লিসনারদের সাথে, অর্থাৎ আপনাদের সাথেই। আপনাদের ঘটনা তো আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করি। সো এরকম ঘটনা ঘটুক সেটাই আমি আসলে মনে প্রাণে চাই। তবে আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হন এরকম কখনোই চাই না। মানে এবং অবশ্যই যারা ভয় পান, যারা এরকম ঘটনার সম্মুখীন হতে চান না, তাদের লাইফে এরকম ঘটনা ঘটুক সেটাও আমি অবশ্যই চাই না। কিন্তু থাকে না অনেকেই সাহসী আছে যে ঘটুক না কিছু, এবং ঘটার জন্য অনেকে যেন অপেক্ষায় থাকেন, কবে যে ঘটে যাবে কিছু বলা যায় না। কিন্তু যাই হোক, ঘড়িতে সময় রাত 1:06 শুনছেন সব সময় রেডিও ফুর্তি আর চলছে একদম মানে এই মুহূর্তে যারা চলছে যেটা সেটা হচ্ছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং যারা ঘটনা শোনেন রাত জেগে ভূত এফএম শোনেন তারা কিন্তু আসলেই স্পেশাল, এটা আমি বলতেই পারি যে স্পেশাল। কারণ এই মুহূর্তে আরো অনেক কিছুই করতে পারতেন আপনি, যেটা হয়তো মানে আপনার জন্য বেশ সহনীয় পর্যায়ের এবং আপনার হয়তো হাসি পেত, আপনার হয়তো একটু মাঝে মাঝে একটু অন্যরকমের একটা অনুভূতিও হতো, কিন্তু আপনি ভয় পেতে বসেছেন। তো আপনি স্পেশাল না, আপনি অবশ্যই স্পেশাল। ভূত এফএম যারা শুনছেন তারা সকলেই আসলেই অনেক অন্যরকম মানুষ। তো যাই হোক, সেই অন্যরকম মানুষদের জন্য আমি জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি যদি মিস করেন তাহলে কি করতে হবে। আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও যারা ভূত এফএম টিউনটি আপনাদের কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাদের জন্য বলে দিই যে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে লিখুন 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। বাস এই টিউনটি তাহলে আপনার হয়ে যাবে। আর আমি আরেকবার জানিয়ে দিই আপনাদের কিভাবে আমার সাথে কমিউনিকেট করতে হবে। যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি চান আমাদেরকে ইমেল করবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাগুলো জানিয়ে দিন আমাদের কাছে এবং অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসবেন নাকি আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনার ঘটনাটি সরাসরি
আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন, সেই অডিও ক্লিপ যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আর আমি আর একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটি জানিয়ে দিই, www.facebook.com/radiofurti। এখানে গিয়েও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, আপনার বিভিন্ন মূল্যবান মতামত জানাতে পারেন, এবং ইমেইলের মাধ্যমে আপনার মতামত জানাবেন, সেই অপেক্ষায় আমরা আছি। SMS এর মাধ্যমে জানাবেন, সেই অপেক্ষায় আমরা আছি। কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা অতটা বেশি ভালো লাগেনি, সেটাও আমাদের জানাতে ভুলবেন না। এবং আমরা কিন্তু এই ধরনের SMS পড়ি যে কোনো ধরনের ঘটনা যদি আপনার ভালো না লাগে, এটা এর আগেও বহুবার হয়েছে যে আমরা বলে দিয়েছি যে না, এই ঘটনাটা অনেকেরই ভালো লাগেনি, কিন্তু এটাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ধরনের ঘটনাগুলো আপনারা পছন্দ করেন, এবং সেইভাবে শুধুমাত্র আমাদের পছন্দ না, আপনাদের পছন্দটা সবচেয়ে বড় কথা, সেইভাবে ঘটনাগুলো সিলেক্ট করা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আবারও প্রথম অতিথি, তিনি তার সাথে ঠিক মানে ছোট করেই বলবেন উনি, মানে ঠিক এটা কতটা ভয়ের আমি জানি না, তবে ওই মুহূর্তে তার কাছে তিনি খুব অবাক হয়েছিলেন। আচ্ছা, আপনারা শুনে দেখুন, আমরা একটা ছোট্ট একটা ঘটনা শুনে আসি আমাদের প্রথম অতিথির কাছ থেকে। হ্যালো, আমি তুষার আবার। আসলে রাসেল ভাই, এটা ভয় ছিল কিনা আমি নিজেও জানি না। তো আমি ফিরতেছি একদিন, আমরা 3 বন্ধু ফিরতেছিলাম কাটাখালী থেকে রাজশাহীতে। যারা রাজশাহী আছে তারা কাটাখালী চিনেন। মোটরসাইকেলে ফিরছিলাম, তখন রাত বাজে প্রায় 11:30-12টা হইতে পারে। তো ফিরতে ফিরতে বিনোদপুর বাজারের ঠিক আগে র্যাব ক্যাম্প আছে, সেই র্যাব ক্যাম্পের ওখানে 2টা বিট আছে। তো আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম, এই সময় দেখি লাইটের আলোতে রাস্তার একটু পাশে, বিটের এক পাশে কিছু একটা পড়ে আছে, সম্ভবত কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা, এরকম দূর থেকে মনে হয়েছে আমার কাছে যেটা। তো 3 জন ফ্রেন্ড ছিলাম, আমার সাথে ছিল নাদিম এবং ছিল ঢালি। তো আমি বাইক চালাচ্ছিলাম, তারা 2 জন পিছে বসেছিল। তো এমন সময় দেখার পর আমি থামি, সেইখানে থামার পর দেখি যে একটা মহিলা, বুড়া মতো এক মহিলা ওখানে জাস্ট শুয়ে আছে, বসে আছে, গুটায় আছে, এরকম একটা অবস্থায় আছে। তো সেই আমি বাইকের উপরে ছিলাম, আমার 2 ফ্রেন্ড নামলো। নামার পরে জিজ্ঞাসা করলি আমরা যে কি ব্যাপার দাদি, কই যাবেন, কি হয়েছে, এখানে কেন, কি কিছু হয়েছে কিনা। তো কোনো কথাই বলে না। তো জাস্ট মানে চুপ করেই আছে। তো দেখলাম যে দেখেই বোঝা যাচ্ছিল যে আশেপাশে পানি ছিল, তো সম্ভবত প্রসাব ছিল হয়তো, উনি বয়স্ক মানুষ, বুঝতে অসুবিধা হলো না যে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, স্বাভাবিকই সে হ্যান ত্যান। তো ওনারে বারবার জিজ্ঞেস করছি কই থেকে আসছেন, এত রাত্রে আপনি কই যাবেন, তো উনি কোনো কথাই বলে না। তো লাস্টে আমি নাদিমকে বললাম, দোস্ত এক কাজ কর, কিছু টাকা দে, উনারে টাকা দিয়ে আমরা চলে যাই, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তো লাস্ট আমি বলতেছি যে আপনার বাসা কোথায় আপনি বলেন, তো উনি বলেই না। লাস্টে তো প্রথমে আমার দিকে যখন তাকাই সেই বৃদ্ধা, তো আমার প্রথমেই আমার বুকে ধক করে ওঠে। মানে এই কারণটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলিতে আমরা যেই চেহারাটা দেখি, ভয়ঙ্কর সেই দাদির চেহারা, সেই রকম চেহারা দেখতে। মানে আপনি ডাইনি বুড়ির কথা? হ্যাঁ, ডাইনি বুড়ির গল্প, মানে সেই রকম। কারণ ওনার নাকটা ছিল অনেক উঁচু উঁচু, উঁচু বলতে অনেক উঁচু না, মানে মোটামুটি উঁচু, এবং শরীর অনেক চামড়া কুচকানো, মানে বয়স হবে প্রায় 90+। তো তিনি সেই প্রথম দাঁড়ায় আমার গা ধরতে যায়। তো যেহেতু উনার অবস্থা খুব বেশি ভালো ছিল না, শরীর অপবিত্র ছিল এবং নোংরা ছিল, তো আমি বললাম যে ঠিক আছে, দূরে থাকেন, আপনার বাসা কোথায় আমারে বলেন। তো তিনি র্যাব ক্যাম্পের দিকে ইশারা করে ওই দিকে হাত দিয়ে তিনি হাত দূরের দিকে দেখায়। তো র্যাব ক্যাম্পের ওই পাশের যে এলাকাটা, সেটার নাম হচ্ছে মির্জাপুর। আর আমি বললাম যে কোথায়, মির্জাপুর যাবেন, মির্জাপুর বাসা আপনার? তো বলছে যে, তিনি আবার দেখায়, মাথা নাড়ে বলে যে না, আসলে মির্জাপুর না। আমি বলি কি, তাহলে পদ্মার ওই পারে চরে আপনার বাসা? সে আবারও মাথা নাড়ায়, হাত ওইভাবেই আকাশের দিকে তাকায় রাখে। আমি বলছি কোথায়, ইন্ডিয়া? তো বলে তাও মাথা নাড়ায়। তো প্রথম লক্ষ্য করি যে উনি আসলে কিন্তু মানে হাত উঁচিয়ে তাক করে আছে কিন্তু আকাশের দিকে। তো প্রথমে তারপরে বলি কি ব্যাপার, আপনার বাসা কি আকাশে নাকি, ফাইজলাম করেন নাকি? এই নাদিম, যাই হোক বাদ দে, টাকা দিয়ে বিদায় হোক। আমি মনে মনে কিন্তু তখন ভয় পাই একটু একটু। তো জাস্ট বিনোদপুর বাজারটা হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেখানে আমি গাড়ি থামছিলাম, মাত্র 10 সেকেন্ড সর্বোচ্চ মোটরসাইকেল নিয়ে যাইতে লাগবে, এতটুকু ডিস্টেন্স। তো
যে বিনোদপুর বাজারে কাছাকাছি আসতে যাব, ওই সময় আমার মনে হইলো, জাস্ট তখনই স্টার্ট দিয়ে চলে আসছি। আমি বললাম যে ঢালি তাড়াতাড়ি নাম, কারণ ও সবচেয়ে পিছিয়ে ছিল। আমি জাস্ট গাড়ি ঘুরাইলাম, নাদিম বলছে কি হয়েছে কি হয়েছে, এমন বলছে তো আমার কেন যেন মনে হচ্ছে ওই মেয়েটারে আর দেখতে পাবো না। বলছে কি বলিস, আমি বলছি তুই একদিকে খেয়াল কর, আমি আর একদিকে খেয়াল করছি। তো দিয়ে আমরা আবার সেই রাস্তা করি, আসতে থাকি। তো নাদিম ডানে দেখতে থাকে, আমি বামে দেখতে থাকি, কিন্তু পরে আমরা আর কিছু পাই না। অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, সেই সময় কোনো বড় গাড়ি যায়নি, এবং যারা রাজশাহী চিনেন ওই জায়গাটা তারা বুঝতে পারবেন দুই দিকেই অনেক বড় বড় প্রাচীর আছে, যার 6 ফুট মানুষের পক্ষেও কিন্তু কোনোভাবেই সম্ভব না সেই প্রাচীর টপকানো। এবং যেহেতু মেন রোড এবং আশেপাশে কোনো গলিও যায়নি, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সেখানে যে জায়গায় পাইছি ওনারে সেইখানে নামলাম, নামে আশেপাশে সব দেখলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত গেছি, কোনো জায়গায় তাকে পাইনি। তো এইটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাখ্যা কি জানেন, তবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার তৃতীয় ঘটনার জন্য। মাহমুদ নিশাদ আমাদের এসএমএস করেছেন সাভার থেকে, এসএমএস করেছেন আমাদের অপূর্ব, এবং আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা তিনি লিখেছেন যে অপূর্ব লিখেছেন যে ভাইয়া আপনাদের কাছে কি সব মেসেজ গুলো মানে অফ এয়ারে আপনারা পড়েন কিনা, কাইন্ডলি অ্যান্সার দেবেন। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম এসএমএস পড়ি, এবং আপনারা যে সমস্ত মতামত গুলো দেন সেগুলো আমরা খুব যত্নের সাথে সেগুলো চিন্তা মানে মাথায় রাখি আর কি। আমাদেরকে ইমতিয়াজ এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি রকিং রাতুল, এবং তিনি লিখেছেন ভূত এফএম অসম। আমাদেরকে এসএমএস করেছেন মান্না, এবং এছাড়া আমাদেরকে কিশোর এসএমএস করেছেন রাসেল রানা জামালপুর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে ইব্রাহিম রামপুরা স্টুডিওতে যারা আসে। আচ্ছা, স্টুডিওতে যারা আসে তারা সবাই কি অরিজিনাল? বি কেয়ারফুল। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। তবে অরিজিনাল হোক আর না হোক কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন লাবিব, এবং তিনি ভূত এফএম শুনছেন, তার মা বাবা সবাই আছেন তার সঙ্গে, এবং ভাই, তারা সবাই আছেন। এবং তিনি লিখেছেন যে আই এম জাস্ট 11, অনেক সাহসী, এত কম বয়সে এবং এত রাত পর্যন্ত জেগে ভূত এফএম শোনা এটা বিরাট সাহসের ব্যাপার। আমি যে বললাম যে শুরুতে যে স্পেশাল যারা তারাই ভূত এফএম শোনেন। অর্পি মিরপুর 14 থেকে আমাদের এসএমএস করেছেন, নোবেল আমাদের এসএমএস করেছেন দীপ্ত এসএমএস করেছেন আমাদেরকে রাজ, শুভ, লামিয়া আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াজুল এসএমএস করেছেন আমাদেরকে, আব্দুল্লাহ ফ্রম রামপুরা এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা সরাসরি চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 1:19, এবং চলছে ভূত এফএম 100 বাই এয়ারটেল। আপনাদেরকে শুরুতে আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে কমিউনিকেট করবেন। আমাদের এসএমএস এর মাধ্যমে কমিউনিকেট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এই ঠিকানায়। আমাদের ফেসবুকের আইডিটি অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। গত সপ্তাহে আমাদের মাঝে এসেছিলেন যিনি পেশায় একজন ড্রাইভার, এবং তিনি তার সমস্ত ঘটনাগুলো সেদিন শেষ করতে পারেনি, একটি ঘটনা থেকে গিয়েছিল, এবং আমরা বলেছিলাম যে এই ঘটনাটি আমরা এই উইকে শোনাবো আপনাদেরকে, এবং তার সাথে আমার সেরকমই কথা হয়েছিল। তো তিনি এখানে এসেছেন তার শেষ ঘটনাটি শোনানোর জন্য, যে ঘটনাটি বেশ অদ্ভুত, এবং আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। এবং প্লিজ আপনি একবার আপনার নামটা বলবেন, তারপর ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বসির, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল, গ্রামের বাড়ি নিদিখোলা। আমি যে ঘটনাটা বলবো সে ঘটনা ঠিক আমার সাথে ঘটে যায় স্কুলের ছাদে। কিন্তু কেন বা কি কারণে আমি স্কুলের ছাদে গেলাম ঘুমাতে, তার উপরে একটি প্রতিবেদন। সেটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামটার পশ্চিম পূর্ব দিকেই লম্বা, গ্রামটার দক্ষিণ দিকে আছে একটা বিল,
উত্তর দিকেও একটা বিল, গ্রামের পশ্চিম পাশে একটা গ্রাম, গ্রামের পূর্ব পাশে একটা গ্রাম, যে গ্রামে এমন একজন লোকের জন্ম যার নাম চিরজীবন বাংলার মাটিতেই থাকবে, সে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মহিষকুলা গ্রাম। কিন্তু এদের দুই পাশে গ্রামেই বিদ্যুৎ সংযোগ বা কারেন্ট সংযোগ আছে, আমাদের গ্রামে নেই। আমাদের গ্রামের মানুষজন চিন্তা ভাবনা করে যে আমাদের মনে হয় কপাল পোড়া, এই কারণে আমাদের গ্রামে কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছায় না। যে কারণেই আমি গিয়েছিলাম সেদিন গরম থেকে বাঁচতে ছাদে ঘুমাতে। এটাকে আপনি মাঝে মাঝে যেতেন? জি, মাঝে মাঝে যেতাম, বা ছাদে সবসময় ঘুমানোর জন্য অভ্যাস করতাম যখন ছাদটা হয়েছিল। আমাদের গ্রামের স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। স্কুলটা ঠিক ছাদে পরিণত হয় 2001 বা 2002 সালে। ছাদটা যখনই কমপ্লিট হয়, আমাদের গ্রামের লোকজন বা আমাদের পাড়ার ছেলেরা, সমবয়সী যারা থাকে, তারা চিন্তা ভাবনা করে যে সারাদিন কাজকর্ম সেরে আসে, রাত্রে যদি একটু বিছানায় শোয়া যায় বা বিছানায় ঘুমানো যায় না, কোনোভাবেই ঘুমানো যায় না, যদি ছাদে যাওয়া যায় বা ছাদে ঘুমানো যায়, তাহলে মনে হয় সারাদিন সারা রাতের ঘুমটা মনে হয় ছাদে ভালো হবে। যেহেতু ছাদের দক্ষিণ পাশে বিল আর কোনো গাছগাছালি কিছুই নেই, যেখানে ছাদটা হয়েছে সেখানে ছিল সোন বাগান আর বন বাগান, যেখানে কুকুর শিয়ালের আড্ডা ছিল। ছাদটা হওয়ার পরে সবাই ওখানে ছাদে ঘুমানোর জন্য চেষ্টা করত। যাই হোক, ছাদটা 2001 সালে বা 2002 সালে হলে সে সময় আমরা আমাদের গ্রামের লোকজন বা গ্রামের একই বয়সের লোক চিন্তা ভাবনা করলাম যে আজকে থেকেই শুরু করব ছাদে ঘুমাতে। কিন্তু ছাদে ঘুমাতে যাওয়ার অভ্যাসটা ছিল এরকমেরই, সে ছাদে নিয়ে যেতে হতো একটা বালিশ বা একটা কাঁথা। ছাদে এটা নিয়েই ছাদে একটা বাড়ি এদিক ওদিক দিয়ে বালিশটা পেড়ে খাতাটা উপরে রেখে ঘুমানো হতো। কিন্তু ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো মই ছিল না। ছাদের দুপাশে ছিল দুটো বাথরুম, সেই বাথরুমে ছিল লোহার পাইপ লাগানো, সেই পাইপটা বেয়েই যেন ছাদে উঠতে হতো। আগে বাথরুমের ছাদে, ছাদ থেকে যেতে হতো স্কুলের ছাদে। বাথরুম থেকে ঠিক 1-2 ফুট উঁচুতেই বাথরুমের স্কুলের ছাদ, সেখানে যেতে হতো। যাই হোক, যেদিনকে আমার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রবিবার। আমি ঠিক বাজার থেকে বাজার টাজার করে এনে আমার মাকে দিলে রান্না কাড়া করে আমি ঠিক ওই ছাদে যাব ঘুমাতে। সেরকম অবস্থায় আমি খাবার টাবার খেয়ে ছাদে যাব, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি একটা কাঁথা একটা বালিশ নিয়ে আমি ছাদে যাই। ছাদের যাওয়ার সময় আমি আমার প্রতিবেশী বাড়ির একটা ছেলে, যার সাথে সব সময় জন্য আমার উঠা বসা ছিল ঠিক মধুর মতন, আমি তারকে নাম ধরে ডাক দিই, ইনামুল তুই কি ছাদে যাবি? ইনামুল বলে যে ওরা সবাই কো, ওরা মানে আমার সাথে যারা যারা ছাদে ঘুমাতে যেত তারাই। তাদের ভিতরে সবাই চলে যায় একটা গান শুনতে। সে গানটা এখনো আমার পছন্দ না, সেটা হচ্ছে পালা গান। সেই গানটা এখনকার সময় শোনা যায় মমতাজ এবং তার সাথে সহশিল্পী বৃন্দ। যে গানটা আমার পছন্দ এখনো হয় না বা আগেও হতো না। আমার কাছে জিজ্ঞেস করে যে ওরা সবাই যাবে না? আমি বললাম যে না, ওরা কেউ যাবে না, ওরা গেছে সবাই গান শুনতে। আমি ঠিক ওর কথা শুনলে ও বলল যে ঠিক আছে, তাহলে তুই যা ছাদে, আমি ছাদে একটু পরে আসছি, তুই যে শো। আমি ঠিক ছাদে প্রতিদিনের মতনই যেভাবে ছাদে ঘুমাতে হয় সেইভাবে আমি ছাদে চলে যাই। ছাদে যে কাঁথাটা যে বাড়ি দিয়ে এদিক ওদিক দিয়ে কাঁথাটা পাশে রেখে শুয়ে পড়ি। কিন্তু কাঁথাটা পাশে রাখা শোয়ার এই কারণটাই হচ্ছে যে রাতে, অনেক রাতে যখন রাত শেষের দিকে আসে তখন একটু শিশির পড়তে থাকে, বা ছাদটা যখন ঠান্ডা হয়ে যায় তখন গা একটু ঠান্ডা লাগে, কাঁথাটা টেনে তখন গার পরে দিলে একটু ভালো লাগে। এর জন্য কাঁথাটা সেই ছাদের পাশেই রাখতে হতো, বা যেখানে শুতাম ওখানেই রাখতে হতো। আমি ছাদে শুয়ে থাকার পরে আমার যখন ঘুম ভাঙে দেখি ঠিক চাঁদ মামাটা একদম মাথার উপরে কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। এত প্রচন্ড আলো ছিল যে স্কুলের ছাদের উত্তর পাশেই ছিল মাঠ, মাঠের উত্তর পাশেই ছিল রাস্তা, যে দিয়ে গ্রামের মানুষ আসা যাওয়া করত। তার উত্তর পাশেই ছিল আমার বাড়ি, যেটা ছাদ থেকে ঠিক 200 গজ বা 300 গজ দূরে। তা ওই ছাদে যখন শুয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে রাস্তাতে যদি কোনো মানুষ বা কোনো লোক হেঁটে যায় তার চেহারাটা বোঝা যাবে, বা বিলের ভিতর দিয়ে কেউ ধানের আটি বা ধান বোঝাই করে গেলে তার চেহারাটাও তখন বোঝা যাবে যে একজন লোক কেউ হেঁটে যাচ্ছে। তখন আমি ছাদে শুয়ে পড়ে থেকে অনুভব করতে থাকি যে কি ব্যাপার, আজকে ছাদে ইনামুলও নেই। যাই হোক, ওরা সবাই গেল কোথায়? কিন্তু ইনামুল চলে যায় তাস খেলতে। আমি সেটা জানতে পারি না বা বুঝতেও পারি না, আমি ছাদে থাকি একাই। আমি ছাদ থেকে উঠে আমি আমার প্রাতিক প্রয়োজনে আমি ছাদেই সারি, সেটা ছাদের দক্ষিণ পাশে।
আমি সেরে আসে আবার ছাদে শুয়ে আমি চাঁদের দিকে তাকায় থেকে চিন্তা করতে থাকি যে আজকে ছাদে আমি ঠিক একা, ছাদে আমার সাথে কেউ নাই, কি ব্যাপার, সবাই গেল কোথায়। এটা চিন্তা ভাবনা করে আমি উপর দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে যে ভয়ানক ঘটনাটা ঘটে, সেটা সাধারণত মানুষের জীবনে যদি ওইভাবে ঘটতো তাহলে মনে হয় সে সেখানেই কি করম কিভাবে পড়তো, বা যার সাথে ঘটে সে সেরকম ঘটনাটাই বুঝতে পারে যে কিভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। ঠিক আমি দেখতে পেলাম যে আমার উপরে কেউ একজন ছায়া দিয়ে আমার শরীরটাকে পুরো ঢেকে রেখেছে, বাট আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে চাঁদটা অনেকটা দেখতে মেঘের মতো বলতে যে পারেন। মেঘের মতন বলতে পারেন, বাট আমি চাঁদটা দেখতে পাচ্ছি। বা মেঘের মতন হলেও চাঁদটা দেখা যেত না, আর বোঝা যেত যে চাঁদটাকে ঘিরে রেখেছে একটা মেঘ এরকম। কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার শরীরটাকে যেন একটা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। মানে আমি আপনার খুব শরীরটার ভেতরে অন্ধকার। অন্ধকার। আমি চিন্তা করতে থাকি কি ব্যাপার, এটা কি হলো। আমি আমার ডান হাতটা ঠিক ছাদের বাদিকে আমার ডান দিকে বাড়াই দিয়ে দেখি আমার হাতে আলো লাগে, চাঁদের আলো। আবার বাঁ হাতটা বাদিকে বাড়াই দিই, দেখি বাঁ হাতে লাগো। আমি তাড়াতাড়ি প্রচন্ড ভয়ে আমি উঠে বসে পড়ার পরপরই দেখি যে না, আমার শরীরে পুরা আলোটাই লাগতেছে। আমি মনে করি যে হয়তো আমার ভুল হচ্ছে, বা আমার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, তাই আমি এটা অনুভব করতেছি। আমি এটা চিন্তা ভাবনা করে আমি ঠিক আবারও শুয়ে পড়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে প্রচন্ড জোরে কেউ উড়ে যাচ্ছে, বা কোনো পাখি উড়ে যাচ্ছে, যার বাতাস এত জোরে লাগতেছে সে বাতাসটা ঠিক অনুভব করতে পারে মানুষ একটা মেইন রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে দাঁড়ায় থাকলে একটা বাস বা একটা ট্রাক যেভাবে দ্রুত গতিতে চলাফেরা করে, সেই দ্রুত গতির বাসের বাতাসটা যেভাবে মানুষের গায়ে লাগে ওইভাবেই আমার গায়ে লাগতেছিল। কিন্তু বাতাসটি এত ঠান্ডা ছিল যে কারণে আমার গাটা শীত ধরে যাচ্ছে বা ঠান্ডা ধরে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেতে থাকি যে এটা কি হচ্ছে। তখনই আবার উঠে বসে পড়ে ঠিক ছাদের পশ্চিম সাইডে থাকে একটা তাল গাছ, একটা বা দুটো তাল গাছ, ওর সাথে থাকে একটা তেঁতুল গাছ। আমি ওই গাছের দিকে তাকাতে থাকি যে পরিমাণ বাতাস হচ্ছিল আমার গায়ে যেহেতু লাগছিল, তাল গাছের পাতা বা ছাদের পাশে যে গাছগাছা আছে এই পাতা বা গাছগাছালির ডালপালা নড়তে থাকবে, কিন্তু আমি দেখতে পেলাম যে কিছুই নড়তেছে না। সব কেমন যেন খুব একটা ভয়ঙ্কর নিরাপত্তা পালন করতেছে। যে আওয়াজটা মনে হচ্ছে যে আজকে মনে হয় রাতে কোনো পাখি বা কোনো পঙ্খী বা কোনো কুকুর শিয়ালেরও কোনো আওয়াজ নেই, এরকম একটা অবস্থা। আমি ঠিক আবারও শুয়ে পড়ে আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কি হচ্ছে। তারপরও আমি কিছু মনে না করে আমি ছাদে শুয়ে থাকি। আমি ঠিক শীতে বা ঠান্ডার কারণে আমি কাঁথাটা গায়ে দিয়ে আমার মাথাটা থেকে ঠিক বিলের দিকে, মানে দক্ষিণ দিকে, আর পাটা থেকে উত্তরের দিকে, মানে আমার বাড়ি বা রাস্তার দিকে। স্কুলটা ঠিক পশ্চিম পূর্ব দিকেই লম্বা। ঠিক উত্তর পাশটা থাকে স্কুলের মাঠ, দক্ষিণ পাশটা থাকে বিল, যেটাকে বলা হয় কই বিল আমাদের এলাকার মানুষ বলে। ঠিক ওরকম ভাবে শুয়ে থেকে আমি পূর্ব দিকে যে ছাদটা দিয়ে বা যে বাথরুম বেয়ে আমি উঠেছিলাম ছাদে, সেদিকে আমি তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখি যে ওই ইনামুলের মতন একজন, বা ইনামুল ছাদে যার আসার কথা ছিল, যে ইনামুল দেখি ঠাস করে ছাদের পরে উঠেই, স্কুল বাথরুমের ছাদের পরে উঠেই একটা ছাতা হাতে ধরে কেমন যেন ফুটালো। আমি মনে করলাম যে কি ব্যাপার, রোদ নাই বৃষ্টি নাই, ইনামুল কেন ছাতা মাথায় করে আসছে। আমি ঠিক তার চেহারা বা তার ফেসটা বুঝতে পারছি যে সেই ইনামুল আসছে। যখনই সে বাথরুমের ছাদ থেকে স্কুলের ছাদে উঠলো, তখন আমি তাকে হেসে দিয়ে কথাটা বলছিলাম, এখন যেভাবে বলছি যে কিরে ইনামুল, বৃষ্টি নাই রোদ নাই, তুই কেন কিভাবে ছাতা মাথায় করে আসছিস। সে কোনোই কথা আমার সাথে বলে না। কিন্তু আমি যেটা দেখতে পাই যে ইনামুল লম্বাই ছিল আমার মতনই, কিন্তু সে ওই সময় যেটা দেখছিলাম সেটা ছিল একটু অতিরিক্ত লম্বা। আমি তারপরও কিছু মনে না করে যে আমার হয়তো দেখার বলে দেবে, ঠিক সে আমার থেকে 2-3 ফিট দূরে থাকতেই আমি দেখি যে ইনামুল ওখানে এসে দাঁড়ায় যায়, কোনো কথার উত্তর না দিয়ে। দেখি যে ছাতাটা ঠিক ফট করে বন্ধ হয়ে যায়। আমি ঠিক ওই ছাতার দিকে তাকায় পড়ি। ছাতার দিকে তাকানোর সাথে সাথে দেখি ইনামুল আর আমার চোখের সামনে নেই, সে কেমন যেন হারিয়ে যায়। আমি চিন্তা করতে লাগি যে কি ব্যাপার, ইনামুল আজকে গেল কোথায়। দেখলাম আমি আমার জ্ঞান থাকতেই যে ইনামুল আমার সামনে এসেছে, আসলে ইনামুল গেল কোথায়। আমি এটা চিন্তা ভাবনা করি। করতে করতে আমি ঠিক ছাদের পূর্ব দিকটাতে তাকায় থাকি। হঠাৎ করে দেখি যে ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে আমার পিছে কে যেন একজন দাঁড়িয়ে আছে। তার ছায়াটা ঠিক
ঠিক 10 থেকে 12 ফুট বা 14 ফুট বা 15 ফুট দূরে ছাদের পূর্ব দিকে চলে গেছে। এত ছায়াটি এত প্রচন্ড লম্বা কেউ আমার পাশে দাঁড়ায় আছে। আমি প্রচুর ভয় পেয়ে যেন যেন গা কাঁপতে থাকে। আমি আমার ভয়ের কারণে আমার সাহস হয়েছিল না যে আমি পিছন দিকে তাকাই বা পিছন দিকে ঘুরে দেখি যে আসলে কে আমার পিছে দাঁড়াইছিল। কিছুক্ষণ পরে যেটা হয়, আমি ভয়ে ওটা দেখতে লাগি, তার ছায়াটা, যে সে কি আমার একজন কত বড় একজন ভয়ঙ্কর লোক। এটা দেখে আমি ভয়ে যখন ঘোরাতে পারছিলাম না, কিছুক্ষণ পরে দেখি সে আস্তে আস্তে কুজো হতে থাকে, যার ছায়াটার কারণ ভাবে আমি বুঝতে পারি যে সে কুজো হয়ে আমার ঠিক মাথার বাম দিকে কানের উপরে সে চেপে ধরে তার একটা হাত দিয়ে। আর একটা হাত দিয়ে, যে আমি যেহেতু পূর্ব দিকে ঘুরেছিলাম, আর একটা হাত দিয়ে আমার মাজা বা আমার হাতটা দিয়ে হাতের দিক থেকে চেপে ধরে রাখে। তার যে চেপে ধরে রাখে কুজো হয়ে, তার হাতের যে ফাঁকাটা ছিল সেই ফাঁকাটার ভিতর দিয়ে আলোটা ঠিক বা চাঁদের আলোটা ঠিক তার হাতের ফাঁকা দিয়ে পড়তেছিল নিচেই। আমি দেখে ভয়ে চিৎকার মারতে থাকি। কেমন যেন সেই চিৎকার ছিল এত জোরে, সেই চিৎকারটা ছাদের বাইরে যাচ্ছিল না, এরকম একটা অবস্থা থাকে। কিছুক্ষণ পরে সে আমাকে হঠাৎ করে কেন যাওয়া কি কারণে ছেড়ে দিয়ে সে চলে যায়। আমি প্রচন্ড ভয়ে তাড়াহুড়ো করে উঠে দেখি বাপাশে যে তাল গাছ বা তিতুল গাছ, দুটার পাতা ঝড়ের মতন মোড়ামুড়ি খেচ্ছে এবং সে ওই পাশ দিয়ে আমার কাছে মনে হলো যে ভাঙচুর করে চলে যাচ্ছে। কিন্তু আশেপাশের যতগুলো গাছ ছিল কোনোটাই নড়ছে না, শুধু ওই তিতুল গাছ আর তাল গাছটাই নড়ছে। আমি প্রচন্ড ভয়ে ছাদের থেকে কাঁথাটা বালিশ দিয়ে পেঁচ দিয়ে আমি ছাদের নিচেই ফেলে দিয়ে ছাদের পরের থেকে বাথরুমের ছাদে এক লাফ দিয়ে নিচেই পড়ে বাড়িতে চলে যায়। আমার আব্বা ডেকে বলে, কিরে বসিন নাকি? আমি বলি হয়। কিরে তুই ছাদের থেকে চলে আসলি কেন? আমি বলি যে আমি প্রচন্ড ভয় পেয়ে ছাদের থেকে চলে আসি। সকালবেলা যেটা হতে থাকে সেটা আমার প্রচন্ড গায়ে জ্বর আসতে থাকে এবং আমার বমি হতে থাকে। আমি আব্বাকে ঘটনাটা খুলে বললে ঠিক ইনামুলকে বাড়ির থেকে ডাইকে নিয়ে আসে। ইনামুলকে ডাকে আনার পরে আমি ইনামুলের কাছে জিজ্ঞেস করি, ইনামুল তুই কি ছাদে গিয়েছিলি? তখন সে বলে যে না, আমি তো ছাদে যাই না, আমি ঠিক টাস খেলে এসে 10টার মধ্যে আমি বাড়িতে শুয়ে পড়ি। বাট ইনামুলের আব্বাও, সে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এখনো আছে, যে আমার বাড়িতে এসে বসে বা আমার আব্বা তাদের বাড়িতে যে বসে। ঠিক আমাদের বাড়ির থেকে তার বাড়ি 200 গজ দূরে, এতটুকু ডিফারেন্স। সে বলে যে না, আমার ছেলে তো রাত্রে এসেই বাড়িতে শুয়ে পড়েছে, সে তো ছাদে যায়নি। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে আমার সাথে যে ঘটনা ঘটাইছে বা আমার সাথে যে এসেছিল বা আমাকে ধরেছিল সে ছিল ভয়ঙ্কর একজন লোক। আমার যেহেতু কোনোভাবেই আমার এই সুস্থ হচ্ছিলাম না, আমার মা, আমাদের পাড়ার একটি ছেলে তার নাম ইকলাস, তাদের বাড়িতে ঘুরতে বা বেড়াতে গেছিল। তখন তার মা আমাকে বলে যে কি ব্যাপার, তোমার বসির কি সুস্থ হয়েছে? আমার বলে যে না, কিছুতেই সুস্থ হচ্ছিল না। তার শ্বশুর তখন আসে হজ থেকে এসেই তাদের বাড়িতে আসে বেড়াতে। তখন তার শ্বশুরের কাছে আমার মা ঘটনা খুলে বলে। সে তখন আবে জমজমের কিছু পানি এবং কাগজের উপরে কি যেন লেখে বলে যে আপনার ছেলেকে এটা ভিজে খাওয়ালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। ওটা আমি নিয়মিত খেলে বা ওটা খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। রাসেল ভাই, এই ছিল আমার সর্বপ্রথম ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং এর মাঝখানে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়বো এবং সেই লাস্টের ঘটনা নিয়ে অবশ্য মিশ্র ধরনের আমাদের কাছে SMS এসছে। কেউ বলেছেন যে ভালো লেগেছে, কেউ বলেছেন যে না তেমন ভালো লাগেনি। সো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিলেক্ট করতে সুবিধা হবে যে কোন ধরনের ঘটনাগুলো আপনারা পছন্দ করেন বা কোন ধরনের ঘটনাগুলো আপনারা শুনতে চান। সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হবে। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন অর্থাৎ দ্বিতীয় অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। প্লিজ আপনার ঘটনাটা আপনার নাম বলে শুরু করুন। আমি আশিক, আমি একটা প্রাইভেট মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি। আমি আমার জীবনের প্রথম ঘটনাটা বলতে চাচ্ছি, মানে যেখান থেকে আমার সমস্যাগুলো শুরু হয়েছে। ঘটনাটা হচ্ছে 2012 সালের জুন মাসের ঘটনা। তারিখটা মনে নেই, কারণ আমার 12 সাল ডায়েরিটা হারিয়ে গেছে, তারিখটা খেয়াল করতে পারতেছি না। তো আমি তখন প্ল্যান চেট করতাম, মানে হুমায়ুন স্যার এবং জাফর ইকবাল স্যারের বইটি পড়তাম, তো ওখান থেকে ইন্সপিরেশন হয়ে নিজেই আর কি এই জিনিসগুলো করতাম। তো ঘটনার দিন প্রচন্ড গরম ছিল, জুন মাসে। আমি রাত 12:30 কারেন্ট চলে গেছে, আমি ছাদে চলে যাই। আমাদের বাসাটা ছিল 2 তলা, নিচতলা আমরা থাকতাম, উপরতলা ছিল ওই স্টোর রুম। এবং এটা হচ্ছে মানিকগঞ্জের বাসা আর কি, মানিকগঞ্জে ছিলাম তখন, আমার আম্মু ওখানে চাকরি করতো। তো আমি ছাদে চলে গেছি 12:30টার দিকে। তো তখন কি মনে করে জানি, আমি আমার পকেটে একটা মোম ছিল আর ম্যাচ ছিল, আমি এটা নিয়ে আর কি প্ল্যান চেট শুরু করলাম। তো ওটার একটা পর্যায়ে মানে ওই মোমটাকে ঘিরে ঘুরতে হয়। তো আমি মোমটাকে ঘিরে ঘুরছিলাম, তো 10-12 মিনিট ঘোরার পরে হঠাৎ করে মোমটা নিভে গেছে।
নিভে যাওয়ার পর আমি থমকা দাঁড়িয়ে গেলাম ওখানে, যে জিনিসটা কি হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়াটা টোটাল চেঞ্জ হচ্ছে। যেখানে আমি প্রচন্ড গরমে মানে ঘামছিলাম, সেখানে দেখলাম যে আমার প্রচন্ড ঠান্ডা লাগা শুরু করছে এবং আমি ঠান্ডায় কাঁপছি। অথচ মানে আশেপাশে একটা গাছের পাতাও নড়তেছে, মানে একটু বাতাসও নাই আশেপাশে। তো আমি ওই জায়গায় স্টিল দাঁড়ায় আছি। তো কতক্ষণ দাঁড়াইছিলাম জানি না, হয়তো 5-6 মিনিট হবে। হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। তো নর্মালি আমরা যেরকম সাউন্ডটা হয় সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বা পিছন থেকে কোন একটা দিক থেকে আসে, সাউন্ডটা আমি মানে টোটাল চতুর্দিক থেকে শুনলাম। যে আমাকে কেউ একজন বললো একদম ক্রিস্টাল, মানে ভয়েসটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, এটা যে শুনছে মানে সে বুঝবে আর কি, এটা অন্যরকম আর কি গলাটা ছিল, যে রাতটা তো তোমাদের জন্য নয়, রাতটা আমাদের। এই শব্দটা আমি মানে এই কথাটা শোনার পর আমি প্রচন্ড ভয় পেলাম এবং ওখানে মুমটো ফেলে দিয়ে আমি নিচে চলে গেছি। এবং তখন থেকে আমার সাথে ঘটনা মানে ঘটা শুরু করছে। তার কিছু আমি আসলে দিনের বেলা মানে যে জিনিসটা মনে করলাম যে হয়তো রাত্রে আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে, জিনিসটা আমি ভুলও শুনতে পারি, অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, মাথায় চক্কর টক্কর দিয়ে হয়তো আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে। আর 2 দিন পর আমি ঢাকায় চলে আসি। তার কয়েকদিন পর আমার আম্মা আমাকে ফোন দেয় বলতেছে যে আশিক মানে আমাদের বাসার ছাদে জানি কি দৌড়দৌড়ি করে, এটা 9:30 বাজে একবার দৌড়দৌড়ি করে আর রাত 12টার পরে দৌড়দৌড়ি করে। তো আমার ভাই আছে নাইম, ও বাসায় থাকে তখন। তো আমি নাইমরে বললাম যে তুই যখন দৌড়ায় সাথে সাথে দৌড় দিয়ে উপরে চলে যাবি, দেখবি যে কেউ আসছে কিনা। তো কয়েকদিন এরকম করছে। তারপর আমার ফোন দিয়ে বললো যে ভাই আমি তো সাথে সাথে একদম ইনস্ট্যান্ট দৌড়ে উপরে যাই, দেখি কেউ নাই। তাই আমি বললাম এক কাজ কর, ওই বাইরে বালি আছে, বালি করবি যে রাত মানে বিকেল বেলা বা সন্ধ্যার দিকটা তোর ফ্রেন্ডদের নিয়ে পুরোটা ছাদ বালি বিছাই দিবি, যদি কেউ হাঁটেও পায়ের একটা ছাপ পড়ে থাকবে ওখানে, এটা মনে করে আমি ওরে বলছি। তো ওই জিনিসটা করছে। পরদিন আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া গতকাল তো আমি ছাদে বালি বিছাইছি, বাট পরের দিনকে দিয়ে ছাদে তো মানে পায়ের চিহ্ন তো দূরের থাকে, একটা বালিও নেই। এটা এটা হচ্ছে ঘটনা। তারপরে থেকে আর কিছুদিন পরে, এটা হচ্ছে 12 সালের প্রায় মানে অক্টোবরের দিকে, আমার আম্মা একদিন ফোন করে বলতেছে যে তোর ভাই ভয় পেয়েছে। তা আমি নাইমের সাথে ফোনে কথা বললাম যে ভাই গত রাত্রে আমি প্রচন্ড ভয় পেয়েছি। কি হয়েছে যে আমি মানে তখন সেই রাত্রে আমার আম্মু বাসায় ছিল না, মানে অফিসের কাজে আর কি ওখানে থাকতে হইতো, মানে থাকছিল আর কি ওই দিন রাত্রে। তো ও রাত্রের 12:30টার পরে প্রায় 1টার দিকে বললো যে আমি মানে দরজা মানে জানালাতে নক করার শব্দ, মানে আমার ঘুমটা একটু হালকা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জানালা কি যেন নক করতেছে। তো আমাদের হচ্ছে বাসার পাশেই লাগে আর একটা বাসা, মানে মাল্টি মানে 6-7 তলা বিল্ডিং। তো ওটার বারান্দার লাইটটা কিন্তু আমাদের জানালায় পড়ে, মানে আমাদের লাইট বন্ধ করলে ওদের বারান্দার লাইট পড়ে। তো বলতেছে যে ভাই আমি রাত্রে হঠাৎ করে মানে শব্দ পাই, আমি ঘুম ভাঙিয়া দেখি যে আধো আলো আধো ছায়াতে আর কি দেখলাম যে একটা লোক, মানে তার লোকটা ফেসের বর্ণনাটা সেরকম দিল যে মানে চাকু দিয়ে পুরাটা মুখে যদি করলে যেরকম হয় না, মানে খাওয়া খাওয়া এরকম আর রক্ত মাখা, ও জামা দিয়ে তাকায় রয়েছে। তো এটা দেখে ধর্মন করে একদম টোটাল মানে যা ছিল ঘুমের রেস্ট ছিল সব পেট একদম সোজা বসে গেছে। ঠিক এই মুহূর্তে আমাদের তখন সাবলেটে আর কি আমাদের এক আঙ্কেল আর আন্টি ওখানে চাকরি করে, উনি থাকতো। তো আঙ্কেল ওকে ডাকতেছে যে নাইম নাইম। তো নাইম বলতেছে যে আঙ্কেল কি হয়েছে, তুমি কিছু শুনছো? নাইম বলতেছে কি, একটা লোক মানে ওই আঙ্কেলের মেয়ে ছিল জুই নাম, যে আমি এইমাত্র শুনলাম মানে জুই জুইকে ডাকতেছে। এটা শুনে তো আমি ঘুম থেকে উঠছি। তো নাইম কি করলো, মানে ওই রুম থেকে এই রুমে কথা হচ্ছিল কনভারসেশন। তো নাইম ঘর থেকে বের হলো, দেখলো যে কেউ একজন ওই মানে সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে একদম ছাদে দৌড় দিলে যেরকম শব্দটা হয়, ওর কাছে মনে হলো যে কেউ একজন নিচ থেকে দৌড় দিয়ে উপরে চলে গেছে। তো ও এবং আঙ্কেল দুজনই দরজা খুলে বের হলো, দুজনে মিলে ছাদে গেছে, ইয়ার ওখানে কাউরে কিছু পায় না, নিচে চলে আসছে। তার কিছুদিন পর আম্মা আর কি ওখান থেকে বদলিয়ে চলে আসে। কিন্তু ওখানে যে আঙ্কেলটা এখন উনি ওখানে আছে, আমি লাস্টে যে আমি আজকে আসলাম তার কিছুদিন আগে কথা হয়েছে, 3-4 দিন হবো। এখন ওখানে এই ধরনের ঘটনা ঘটে, রাত্রে জুই জুই কে জানি ডাকে, মানে কারো একটা ফেস দেখা যায়, এই ধরনের ঘটনা ঘটতেছে। অথচ আমার ওই মানে প্যানচেটের আগ পর্যন্ত গত 6 বছর ওখানে আমরা ছিলাম, কোনো ঘটনা ঘটে নাই। ইভেন আমার সাথে তার আগ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, তারপর থেকে আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM. Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে অতিথিরা। ঘড়িতে সময় রাতে 1:42। দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন। আমাকে SMS করেছেন জুবাইর এবং সাকিবা জাহান আমাদের SMS করেছেন। তিনি লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। অনুপম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রুভো ফ্রম নারায়ণগঞ্জ, এবং তার কাছেও ফার্স্ট স্টোরিটা শুনে অনেক কষ্ট লেগেছে। জাহিদ হাসান আমাদের কুষ্টিয়া ভেড়ামারা থেকে SMS করেছেন এবং তার SMS পড়া হয়নি সেটা তিনি জানিয়েছেন। রুহুল চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে আতসী এবং আনোয়াশা। এটা আমাদেরকে SMS করেছেন শিহাব মণিপুর নাটোর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাসির, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও মঞ্জুর, এছাড়াও SMS করেছেন আমাদেরকে অমল, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ললিতা, এবং তিনি ভূত এফএম অনেক লাইক করেন এবং তিনি থ্যাঙ্কস জানিয়েছেন TNT কে, আমাদেরকে SMS এবং আমাদেরকে আরো অনেকেই বড় বড় SMS করেছেন। হিরন খুলনা থেকে SMS করেছেন, তারা 5 ফ্রেন্ড রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিয়ে ফিরছেন এবং নাটোরের রেল স্টেশনে বসে আছেন তারা। মানে অনেক রাতের ট্রেন আসবে এরকম তিনি লিখেছেন। অভি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাবিব। ফার্স্ট স্টোরিটা মানে ফার্স্ট যে স্টোরিটা সেটা তার কাছে ভালো লেগেছে মনে হয়, তিনি লিখেছেন সেরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন তিনি। রায়হান আমাদের SMS করেছেন, আতিক আমাদের SMS করেছেন সিরাজগঞ্জ থেকে, এবং আজ প্রথম তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে নয়ন SMS করেছেন উত্তরা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন আম্মান ধানমন্ডি থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বাপ্পি। তারা 3 ভাই, আমিন, মুরাদ এবং তিনি, তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে এমনি তারেক মিরপুর 1 থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডাব্বানি। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরিফ যশোর থেকে। শুভ্রা আমাদের SMS করেছেন মানিক। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রকি, শিমুল, অনিক, দীপ্ত, অনন্ত, প্রিন্স, ইফরান সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, আজকে আর SMS করতে বলবো না, কারণ আমাদের শেষ অতিথির ঘটনা শুনতে হবে, এবং আমাদের শেষ অতিথি এসেছেন একেবারে অনেক দূর থেকে, ঝিনাইদহ থেকে তিনি চলে এসেছেন ঢাকায়, এবং আমরা তাকে এই যে এত কষ্ট করে আজ দূর পর্যন্ত তিনি এসেছেন এই জন্য অনেক ধন্যবাদ জানাই। আসাটা অনেকবারে রাস্তার ঝুঁকি তো একটা ছিলই। এছাড়াও এখানে মানে একদম মানে একটা কথায় জাস্ট একটা ফোনে এতদূর পর্যন্ত উনি চলে এসেছেন, এটা সচরাচর আমরা ঢাকা শহরে এসেও থেকেও অনেকে হয়তো সেই ব্যাপারটা মানে অনেক ঝামেলার মনে করি, কিন্তু উনি সরাসরি ঝিনাইদহ থেকে চলে এসেছেন। সো থ্যাঙ্কস আপনাকে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাঙ্কস রাসেল ভাই। হাই লিসেনার্স, আমি শাকিম হোসেন। আমি এসেছি কোটচাঁদপুর সরকারি কেএমএস ডিগ্রি কলেজে পড়াশোনা করি এবং আমি এসেছি ঝিনাইদহ থেকে। তো আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমার তখন এসএসসি পরীক্ষা শেষ হয়। এসএসসি পরীক্ষা শেষ হবার পর যখন আমাদের স্কুল ছুটি ছিল, তো সেই টাইমে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা আমাদের ঈদগাহ মাঠে আড্ডা দিছিলাম। তো হঠাৎ রাত 10টার দিকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের ওই এলাকায় রাসেল ভাই প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাদাম সেদ্ধ করে খাবো। তো মানে বাদাম তুলে তারপরে সেদ্ধ করবেন? জি জি জি, সেদ্ধ করে খাবো। তো তারপর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা মাঠে রওনা দিই। তারপর যেতে আমরা বাদাম মাঠে থেকে তুলতে শুরু করি ভূত থেকে। আচ্ছা। তো তারপর তখন আবহাওয়াটা খুবই নরম ছিল, কিন্তু হঠাৎ আমার কিছু ফ্রেন্ড লক্ষ্য করলো যে চারিপাশে যে খেজুর গাছ ছিল, কিন্তু তো খেজুর গাছ প্রচুর মানে জোরে মনে হচ্ছে যে মানে ভেঙে ফেলছে আর কি, প্রচুর জোরে বাতাস হচ্ছে আর ঢিল ছোড়ার শব্দ শোনা যাচ্ছে। তো আমার ফ্রেন্ডরা উপলব্ধি করার পর আমাকে বলে যে সাকিম দেখ হচ্ছে গে ওইদিকে কি ঘটছে। তো আমিও তখন বিষয়টা লক্ষ্য করি। তো তারপর আমরা সিদ্ধান্ত করলাম আমাদের আর এখানে থাকা সম্ভব না, তা চল আমরা বাসার দিকে রওনা দিই। তো আমরা যে পরিমাণ বাদাম তুলেছিলাম তো সেটা আমরা রাখিনি, আমরা ওটা নিয়েই আমরা আমাদের ওই গন্তব্যস্থলে আমরা পৌঁছাই, আমাদের স্কুল ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে আসার পর আমরা বাদামগুলো ছড়াই। তো ছড়ানোর পর
আমার ফ্রেন্ড নাসিম ও আমাকে বলল যে সাকিম তুই হচ্ছে গিয়ে পানি নিয়ে আয়। বাদাম সেদ্ধ করতে হলে যেহেতু পানি লাগে, পানি এবং লবণ লাগে, তো আমাকে পানি নিয়ে আসতে বললো কানাপুকুর থেকে। পাশে একটা পুকুর ছিল ভাই, তো ওই পুকুরটার নাম কানাপুকুর। ওই পুকুরকে ঘিরে বর্তমানে এখন অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে এবং এখনো ঘটছে। তো আমি দেখতে পেলাম যে কানাপুকুরের উপর দিয়ে মানে একটা বুড়ো টাইপের লোক মানে পানির উপর দিয়ে হেঁটে আছে, কোনো পানি নড়াচড়ার শব্দ নেই। তো দেখলাম যে হেঁটে চলে যাচ্ছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই রাসেল ভাই। তো ভয় পাওয়ার পর আমি দৌড়ে আসি, এসে আমার ফ্রেন্ডদেরকে বলি যে ওই দেখ আমি একটা জিনিস দেখলাম। তো ওরা আমার সাথে যাই, যেতে আমরা সবাই দেখতে পাই জিনিসটা। কিন্তু তারপর আমার ফ্রেন্ডরা বলল যে থাক, বেশি বাড়াবাড়ি করার কিছু দরকার নেই, আমরা থেকে বাদাম সেদ্ধটার কাজটা সেরে নিই। তো আমরা আগুন জ্বালাই রাসেল ভাই। আগুন জ্বালানোর পর আমরা ওই সময় কোনো প্রবলেম ফেস করি না। তো আগুন জ্বালানোর পর আমরা বাদাম সিদ্ধর কাজটা শুরু করে দিই। তো যখন আমাদের বাদাম সেদ্ধ কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ওই ঈদগার উপরে বাদামগুলো আমরা ধুয়ে দিই, মানে রাখি আর কি। তো তারপরই রাসেল ভাই ঘটে আসল ঘটনা। তো আমরা শুনতে পেলাম যে ঈদগার পিছন থেকে অনেক জোরে জোরে কে যেন থাবা দিচ্ছে, মানে বাড়ি দিচ্ছে আর কি। আর এমন টাইপের শব্দ করছে যা রাসেল ভাই আমি বলে বোঝাতে পারবো না। দেখেন রাসেল ভাই, আমার এখন কথাটা চিন্তা করে আমার গায়ের লোম খাড়িয়ে গেছে। তো আমরা প্রচুর ভয় পাই। তো আমরা ওই টাইমে ফেস করি যে আমাদের আর এখানে থাকা সম্ভব না, তা চল বাড়ি চল। তো আমরা আঁকাবাকি করে ওই যে জিনিসপাতিগুলো ছিল ওগুলো আমরা নিয়ে বাড়ির দিকে দৌড়ে রওনা দিই। তো আসার পর রাসেল ভাই, এখানে ঘটনা শেষ হয় না। আমি রাতে শুবার পর স্বপ্ন দেখতে পাই যে একটা লোক এসে বলছে যে এই আমরা ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তা তোরা ওই ঈদগাতে ওইগুলো ঢেলে জায়গাটা নষ্ট করলি কেন? তো এটা আপনি স্বপ্নে দেখেছেন? জি জি জি, স্বপ্ন দেখেছি। তো তারপর বলল যে যা করেছি ভালো করেছি, যদি ওই সময় না আসতিস তাহলে তোদের যে কোনো ক্ষতি করে দিতাম। তো রাসেল ভাই, এটা স্বপ্ন দেখার পর সাথে সাথে আমি শুনতে পাই যে আমাদের ঘরের ছাদের উপরে মেঘনি গাছ ছিল। তো মেঘনি গাছে অনেক মোটা ডাল একটা ছাদের উপরে ভেঙে পড়ে। তো ভেঙে পড়ার পর আমার ঘুম ভেঙে যায় হঠাৎ। তো আমি প্রচন্ড ভয় পাই রাসেল ভাই। তো তারপর আমি আমার মামার ঘরে শোবার জন্য চলে যাই। শোবার পর সকালবেলা আমি ছাদের উপরে যেতে দেখতে পাই যে ওই ডালে নখের আঁচড় ছিল। মনে হচ্ছিল যে কে যেন মুঠো করে একটা ওই ডালটা টান দিয়ে ভেঙে ছাদের উপরে রেখে দিয়েছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের শেষ করতে হবে। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে